আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো যারা অ্যাডমিশন প্রস্তুতি নিতে চাও তাদের জন্য আজকের একটা স্পেশাল লাইভ। আর আজকের এই স্পেশাল লাইভে আমি যুক্ত হয়েছি তোমাদের মহসিন মিশু ভাইয়া। তো আজকের এই ক্লাসটিতে কি হবে, আজকের এই ক্লাসটিতে তোমাদের অনেক অনেক বোরিং যে লাগে যেই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কি প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটার একদম পোস্টমর্টম করে দিব। এই চ্যাপ্টারটা কিভাবে পড়াশুনো করলে তুমি এই চ্যাপ্টারের সেরা একটা রেজাল্ট নিশ্চিত করবা এবং করতে পারবা, সেই গ্যারান্টি আমি দিব তোমাকে। তো তুমি যদি এই ক্লাসটিতে শেষ পর্যন্ত থাকো তাহলে কিন্তু তুমি অনেক বেশি উপকৃত হবা। আমি দেখছি যে অ্যানালাইসিস করে এই চ্যাপ্টার থেকে বিগত 15 বছরে টোটাল 11টা প্রশ্ন চলে আসছে। তো এই 11টা প্রশ্নের মধ্যে আজকে আমি জাস্ট 4টা টপিক পড়াবো। এই 4টা টপিক থেকে কি জানো, এই 4টা টপিক থেকে ঢাকা ভার্সিটিতে বিগত 15 বছরে 8টা প্রশ্ন কমন চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারতেছো? 8টা প্রশ্ন কমন চলে আসছে। তো আমি এই 8টা প্রশ্ন তোমাদেরকে আমি সলভ করাবো। পাশাপাশি হচ্ছে কিভাবে পড়াশুনো করলে এই বছরে যদি এখান থেকে কোথা থেকে প্রশ্ন আসবে এবং কিভাবে পড়াশুনো করলে এই বছরে তুমি এটার উপর একটা সেরা রেজাল্ট নিশ্চিত করতে পারবা, বা এই চ্যাপ্টার থেকে যে একটা বা দুইটা কোশ্চেন আসবে, প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে ভাই। তো এই চ্যাপ্টার থেকে যাতে একটা কোশ্চেন আসলে, ঢাকা ভার্সিটি তো জীববিজ্ঞানে কয়টা প্রশ্ন আসে বলো? ঢাকা ভার্সিটিতে জীববিজ্ঞানে 15টা প্রশ্ন আসে। তো এই 15টা প্রশ্নের মধ্যে আজকের এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে তুমি একটা প্রশ্ন কিন্তু নিশ্চিত করতে পারবা। তাই যারা দ্রুত মানে আমাদের লাইভটি দেখছো তারা দ্রুত হচ্ছে কি করবা, আমাদের লাইভটি একটু শেয়ার করে দাও সবার কাছে, এবং হচ্ছে লাইভটি শেয়ার করে দাও সবার কাছে, এবং সবাই একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক শুনতেছো কিনা, এটা আমাদেরকে অবশ্যই জানাবা। আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি এবং তোমরাও অবশ্যই ক্লাসটি হচ্ছে শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। আমি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও এবং ক্লাসটিতে শেষ পর্যন্ত থাকবা। অবশ্যই ক্লাসটিতে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই সবাই অনেক বেশি পরিমাণ হচ্ছে কি করবা বলো, উপকৃত হতে পারবা। তো আমি লাইভটি শেয়ার করে দিলাম, তোমরাও কিন্তু শেয়ার করে দাও এবং আশা করি সাউন্ড বা সব কিছু ঠিকঠাক মতো আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা যারা আছো তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও এবং হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডদের সাথে হচ্ছে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? ওকে, তো দেখতে পাচ্ছ হচ্ছে আমরা মূলত হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এখন এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসে আজকে আমরা প্রথম থেকে দেখব। একটু দেখো, চলো আমরা একটু দেখি প্রথম থেকে যে দেখো প্রথমে আছে কি, দেখো প্রাণীর বিভিন্নতা ও প্রাণী বৈচিত্র্য কাকে বলে। তো প্রাণীর বিভিন্নতা এবং প্রাণী বৈচিত্র্য আমাদের যে বইতে সুন্দর করে দেখো লেখা আছে, বায়োলজি বিচিত্রা বইতে সুন্দর করে দেওয়া আছে। দেখো, পৃথিবীর মাটি, বায়ু, পানিতে বসবাসকারী সকল প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য দেখা যায় তাকে বলে প্রাণী বৈচিত্র্য। এটাকে তুমি আরো সহজভাবে যদি বলতে চাও, আমি এটাকে যদি আরো একটু সহজভাবে বলি, তাহলে চিন্তা করো যে একটা পৃথিবী আমি চিন্তা করলাম, ঠিক আছে? তো এইটাকে ধরো আমি একটা ধরলাম কি, একটা পৃথিবী, ঠিক আছে? একটা পৃথিবী ধরলাম এটা। হ্যাঁ, তাহলে একটা পৃথিবীতে কি থাকে দেখো, মাটি থাকে, একটা অংশ কি থাকবে, মাটি, একটা অংশ কি থাকতেছে দেখো, বায়ু থাকতেছে উপরে, আর কি থাকতেছে, একটা অংশ ধরো পানি থাকতেছে। তাহলে একটা পৃথিবীর আমরা সুন্দরভাবে বলতে পারি একটা পৃথিবীর সমস্ত মাটি, বায়ু এবং পানি, অথবা আমরা বলতে পারি একটা পৃথিবীর সমস্ত কি স্থলচর, জলচর এবং খেচর। স্থলচর মানে কি, যারা মাটিতে চলে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যদি বলি জলচর অর্থাৎ যারা জলে চলে বা পানিতে চলে, আরেকটা হচ্ছে খেচর অর্থাৎ বায়ুতে, মানে আমাদের মাথার উপর দিয়ে যেইগুলো চলে, তাই না? তাহলে যে কি কোনো মানে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর, তিনটা কথা বলতে পারি। একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে আবার তিনটা জিনিস। কি কি তিনটা জিনিস দেখো, খেয়াল করো, জিনগত, প্রজাতিগত এবং হচ্ছে বাস্তুতন্ত্রগত বা বাস্তু সংস্থানগত। তাহলে একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে? তাহলে প্রাণী বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য পেয়ে গেছো। বাট এখান থেকে যে একটা কোশ্চেনটা আসে ভাই, যে এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে, নিচের কোনটি দেখো, খেয়াল করো, নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? কোনটি প্রাণী বৈচিত্র্যের
প্রকারভেদ নয়, প্রকারভেদ নয়, ঠিক আছে। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি চিন্তা করবা বলো তো, নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? এখানে অপশন কি কি থাকতে পারে খেয়াল করো, দেখো এই জিনিসটা আমি আবার তোমাকে দেখাচ্ছি, দেখো খেয়াল করো অপশন কি কি থাকতে পারে। দেখো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদের কথা যদি তুমি চিন্তা করো, দেখো 3 প্রকারেরা, ঠিক আছে। একটাকে কি বলি জানো, একটাকে বলি আমরা জিনগত, একটাকে বলি হচ্ছে আমরা এই পাশে যেইটা একটাকে বলি হচ্ছে প্রজাতিগত, হ্যাঁ প্রজাতিগত, আরেকটাকে বলি হচ্ছে কি জানো, আরেকটাকে বলি বাস্তু সংস্থানগত, বাস্তু সংস্থানগত, বাস্তু সংস্থানগত। তাহলে কয় প্রকার বললাম আমরা? 3 প্রকার। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে এইভাবে এই কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, এবার ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এইটাই, ঠিক আছে। নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, অর্থাৎ সেখানে অপশনটা এমন দিতে পারে, অপশনটা কেমন দিতে পারে সেটাও আমি তোমাদেরকে বলে দেই। অপশনটা দিতে পারে শ্রেণীগত, কি দিতে পারে বলো, খেয়াল করো, শ্রেণীগত দিতে পারে, শ্রেণীগত দিতে পারে অপশন, ঠিক আছে। তাহলে অপশন কি দিতে পারে? শ্রেণীগত। তাহলে অবশ্যই উত্তর কোনটা হবে বলো তো, যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, এরকম যদি কিছু আসে তাহলে কি হবে বলো। এসে গেছি, ওকে। আচ্ছা, যারা ক্লাস দেখতেছো তারা হচ্ছে অবশ্যই ক্লাসটি শেয়ার দিবা এবং হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা। এইভাবে যারা মেনশন দিচ্ছ এইভাবে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন দিবা। ওকে, তাহলে দেখো কোনটা যদি অপশন চলে আসে তখন অবশ্যই দেখো জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বাদে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কিন্তু হবে অ্যান্সার, ঠিক আছে, সেটা কিন্তু হবে তাহলে তখন অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে বুঝাই গেছো। তো এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করো যে প্রাণী বৈচিত্র্যের যে প্রকারভেদ, ঠিক আছে, প্রাণী বৈচিত্র্যের যে প্রকারভেদ, এখন প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ 3টা। জিনগত, সবসময় মনে রাখবা জিনগত বৈচিত্র্যটা হবে একই প্রজাতির মধ্যে। কার মধ্যে ভাই? জিনগত বৈচিত্র্য হবে একই প্রজাতি, অর্থাৎ একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্যটা হবে সেটা হচ্ছে কি হবে ভাই? সেটা হবে জিনগত বৈচিত্র্য। কেন? তুমি চিন্তা করো, জিনের পার্থক্য যদি তুমি চিন্তা করতে চাও তাহলে অবশ্যই যে একই প্রজাতি নিয়ে তুমি চিন্তা করবা। মানুষ এবং হচ্ছে বিড়াল নিয়ে চিন্তা করবা না, বা মানুষ কুকুর নিয়ে চিন্তা করবা না। মানুষের সাথে তুলনা করলে শুধুমাত্র মানুষের সাথেই তুলনা কিন্তু তুমি করবা, ঠিক আছে। তাহলে অবশ্যই তখন অ্যান্সারটা কি, তখন কি হবে দেখো, জিনগতর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা একই প্রজাতির মধ্যে বিদ্যমান, একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটা হবে জিনগত বৈচিত্র্য। একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটা হবে কি? জিনগত বৈচিত্র্য। উদাহরণ যদি বলি, খেয়াল করো ভাই, উদাহরণ যদি বলি তাহলে উদাহরণ ধরো বললাম যে আফ্রিকান কৃষ্ণাঙ্গ, হ্যাঁ আফ্রিকান, সবাই অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা। আফ্রিকান কৃষ্ণাঙ্গ, হ্যাঁ খেয়াল করবা, সবাই খেয়াল করো, আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও হচ্ছে কি দিলাম, অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, হ্যাঁ এই যে 2 ধরনের ব্যাপার আমরা লিখলাম। ওই যে দেখো, শ্বেতাঙ্গ মানে কি বুঝছো? শ্বেতাঙ্গ মানে হচ্ছে সাদা, আর কৃষ্ণাঙ্গ মানে কালো। অর্থাৎ এই যে আফ্রিকান কৃষ্ণাঙ্গ বা অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, এদের মধ্যে যে এদের গায়ের রং, চোখের কালার, ঠিক আছে, তারপরে এদের চুলের কালার, এদের যে গঠন, এর কত বেশি লম্বা হবে, হাইট কেমন হবে, এই সব কিছু নির্ভর করে কিসের ওপর ভাই? সব কিছু নির্ভর করে জিনের ওপর, ঠিক আছে। তাহলে একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। তারপরে খেয়াল করো যে প্রজাতিগত যে বৈচিত্র্য, অবশ্যই মনে রাখবা এইটাকে বলা হয় জীববৈচিত্র্যের মৌলিক ধাপ। কি বলা হয় ভাই? জীববৈচিত্র্যের মৌলিক ধাপ, জীববৈচিত্র্যের মৌলিক ধাপ। এইটাও কোশ্চেন আসতে পারে, এবার পরীক্ষায় এটাও কোশ্চেন আসতে পারে। বলতে পারে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা, ঠিক আছে, কি বলতে পারে? জীববৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা? তাহলে অবশ্যই জীববৈচিত্র্যের মৌলিক ধাপ হবে প্রজাতিগত বৈচিত্র্যটা, ঠিক আছে। আর প্রজাতিগত বৈচিত্র্যটা হবে কি? বিভিন্ন প্রজাতির মধ্যে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাই হবে কি? প্রজাতিগত বৈচিত্র্য। আর একই প্রজাতির মধ্যে হইলে সেটা কি হবে বলো? সেটা হবে জিনগত বৈচিত্র্য। ওকে, খেয়াল করো। তাহলে দেখো এখানে যদি আমি একটু লিখি তাহলে এই প্রজাতিগত বৈচিত্র্যটা হবে কিসের মধ্যে? খেয়াল করো, ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে, ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য, ভিন্ন ভিন্ন।
হ্যাঁ, ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান বৈচিত্র্য হইলেই প্রজাতিগত। একই প্রজাতির মধ্যে হইলে, কারণ মানুষ মানুষের সাথে চিন্তা করবা, গরু গরুর সাথে, কুকুর কুকুরের সাথে, বিড়াল বিড়ালের সাথে, তাহলে একই প্রজাতির মধ্যে হওয়া মানে সেটা হবে জিনগত বৈচিত্র্য। ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যদি হয় তাহলে সেটা হবে কি বলো, প্রজাতিগত বৈচিত্র্য। এবং একক বায়ম বা বাসস্থানের উপর ভিত্তি করে যদি হয়, খেয়াল করো, যদি একক বায়ম, হ্যাঁ একক বায়ম, আমি খেয়াল করো একটু, সবাই একটু খেয়াল করো, মনোযোগ দাও বোর্ডের দিকে। একক বায়ম বা বাসস্থান, একক বায়ম বা বাসস্থান, এইটার উপর ভিত্তি করে যদি হয়, এইটার উপর ভিত্তি করে যদি হয় তাহলে তখন সেটাকে আমরা বলবো বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে একক বায়ম বা বাসস্থানের উপর ভিত্তি করে যদি বৈচিত্র্যটা হয় তাহলে সেটা হবে কি, সেটা হবে বাস্তু সংস্থানগত বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবং এখানে এখানে এক্সাম্পলগুলো অবশ্যই খেয়াল করো, দেখো এক্সাম্পলগুলো আমি লিখে দেই। যেমন হচ্ছে দেখো মরুভূমি, কি বলতেছি খেয়াল করবা, মরুভূমি, হ্যাঁ মরুভূমি, তারপর হচ্ছে জলাভূমি, হ্যাঁ জলাভূমি বা তৃণাভূমি, ঠিক আছে তৃণাভূমি, এইগুলো হচ্ছে কোথার অংশ বললাম, এইগুলো হচ্ছে কি বিভিন্ন বায়ামে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাকে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতেছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো, সবাই জানাও যে বুঝতেছো কিনা। হ্যাঁ, এটাকে একজন লিখছে জৈব বৈচিত্র্যের হটস্পট বলি। জৈব বৈচিত্র্যের কি বলি বলো, জৈব বৈচিত্র্যের হট স্পট, জৈব বৈচিত্র্যের হট স্পট। হ্যাঁ আমি এটা লিখবো, এখন লিখতাম, খেয়াল করো। তাহলে এটাকে কি বলি, জৈব বৈচিত্র্যের হটস্পট বলি, জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ। দুইটা তথ্য খুব খুব ইম্পর্টেন্ট ভাই। তাহলে যদি বলে জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলি, প্রজাতিগত বৈচিত্র্য। যদি বলা হয় জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ কাকে বলি, তাহলে অবশ্যই সেটা হবে কি, সেটা অবশ্যই হবে প্রজাতিগত বৈচিত্র্য। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন, কোনটাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য এবং কোনটাকে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলি, এটা একটু বলো তো। যে একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাকে অন্ত বলবো নাকি আন্ত বলবো, একটু সবাই বলবা, সেটাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলবো নাকি আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলবো, বললো তো, একটু কমেন্ট করো তো। একই প্রজাতির মধ্যে বিদ্যমান হলে সেটাকে কি বলবো, অন্ত নাকি আন্ত, বলো। অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, এটাকে কি বলি বলো, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলি। কি বলি, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। একই প্রজাতির মধ্যে বিদ্যমান হলে সেটাকে বলবো অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অর্থাৎ তুমি ধরো একটা কলেজে পড়ো, সেই কলেজের ধরো 11 এবং 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে যদি ধরো একটা খেলা হলো, অন্ত ক্রিকেট ম্যাচ হতে পারে, অন্ত ফুটবল ম্যাচ হতে পারে, তখন সেটাকে আমরা বলি অন্ত, নিজেদের মধ্যে হইলেই অন্ত। বাট তোমার কলেজের সাথে অন্য কোনো কলেজের যদি পরীক্ষা হয় তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আন্ত, তাই তো। তাহলে এই প্রজাতিগত বৈচিত্র্যটাকে আমরা বলতে পারি কি, দেখো আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কি বলতে পারি ভাই বলো, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলতে পারি, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলতে পারি। হ্যাঁ, আর এইটাকে আমরা বলতে পারি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর যদি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ যদি নাও মনে থাকে তাও মনে রাখার একটা উপায় আছে, উপায়টা খেয়াল করো। দেখো পৃথিবীতে ভূত বলতে কি কিছু আছে, পৃথিবীতে কিন্তু ভূত বলতে কিছু নাই, বাট জিন কিন্তু আছে। অর্থাৎ তুমি খেয়াল করো, পৃথিবীতে কিন্তু জিনের প্রজাতি বাস্তব। তাহলে তুমি যদি এই কথাটা জাস্ট মনে রাখো, খেয়াল করো, তুমি যদি মনে রাখো জিনের প্রজাতি বাস্তব, দেখো কুরআনেও কিন্তু বলা আছে, কি বলা আছে ভাই, যে জিনের প্রজাতি বাস্তব, জিনের প্রজাতি বাস্তব। ঠিক আছে, অর্থাৎ এইটা দিয়েই কিন্তু মনে রাখা যায় যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কয়টা। জিনের দিয়ে হচ্ছে, খেয়াল করো, জিনের দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতির দিয়ে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তব দিয়ে বাস্তুতান্ত্রিক বা বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। অর্থাৎ এই যে তিন ধরনের বৈচিত্র্য মনে রাখা যায়। তাহলে যদি অপশনে কোশ্চেন দিয়ে অপশন দেয় যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, তাহলে কি জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত, এবং আরেকটা অপশন দিল ধরো শ্রেণীগত, তাহলে অবশ্যই উত্তর হবে কি শ্রেণীগত। আশা করি এই জিনিসটাতে তোমাদের কারো কোনো ধরনের প্রবলেম নাই, কারো কোনো প্রবলেম থাকবে না। যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, একটা ঘন্টার ক্লাস নিব, শেষ পর্যন্ত দেখো, তুমি এই চ্যাপ্টারের আর কোনো সমস্যা তোমার মধ্যে থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোনো সমস্যা থাকবে না। একটু যারা গুড ক্লাস বলতেছো, সুন্দর ক্লাস ভাই, এসে গেছি, সবার কাছে রিকোয়েস্ট ভাই, শেষ পর্যন্ত ক্লাসটা একটু দেখো, শেষ পর্যন্ত ক্লাসটা একটু দেখো, শেষ পর্যন্ত থাকো। হ্যাঁ, এটাই হচ্ছে রিকোয়েস্ট। চলো, তারপরে বোর্ডে অনেক লেখা হয়ে গেছে, লেখাগুলো হচ্ছে আমরা একটু মুছে দিব। হ্যাঁ, লেখাগুলো হচ্ছে আমরা মুছে দিব, ক্লিয়ার করলাম। ওকে, ডান। এখন আমরা পড়বো হচ্ছে পরিফেরা পর্ব। এই পরিফেরা পর্ব ভাই আমি একটা লাইনে পড়াই দিব, একটু কেউ যাবা না, যারা লাইভে আসো কেউ যাবা না প্লিজ, এবং লাইভটা শেয়ার করো বেশি বেশি, ফ্রেন্ডদের মেনশন দাও, যারা লাইভে আসো সবাই খেয়াল করো। দেখো এই পরিফেরা, দেখো এই যে পরিফেরা,
এই পরিফেরা শব্দটাকে যদি ভাঙাই দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে ল্যাটিন পোরাস যেখান থেকে আসছে হচ্ছে পোর, আর হচ্ছে পোর, ল্যাটিন পোরাস যেখান থেকে আসছে পোর, আরেকটা ওয়ার্ড পাবো এখান থেকে হচ্ছে ফেররা, হ্যাঁ ফেররা বা ফেরা, ঠিক আছে। এখন এই দুইটা ওয়ার্ডের আমরা মিনিং শিখবো আগে, ঠিক আছে, এই দুইটা ওয়ার্ডের আগে মিনিং শিখবো। খেয়াল করো, পোর বা পোরস হওয়া মানে তো শুনছো, পোর হওয়া, পোর মানে কি বুঝায় ভাই? ছিদ্র। পোর মানে কি বুঝায়? ছিদ্র। তাহলে খেয়াল করো, পোর বলতে বুঝায় হচ্ছে ছিদ্র। আর মনে রাখবা ফেররা থেকে ফেররা, ফেররি, ফেরি, ফেরি তো চিনো ভাই, ফেরি কি করে? জিনিসপত্র এক মাথা থেকে আরেক মাথায় পাঠায় না? আচ্ছা, অনেকে লেখছে কে কোথা থেকে দেখতেছে ক্লাস, হ্যাঁ যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও যে কে কোন বিভাগ থেকে দেখতেছো, কে কোথা থেকে ক্লাস দেখতেছো, অবশ্যই জানাও। এবং সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, সবাই মনোযোগ দিয়ে অবশ্যই ক্লাসটা দেখো। দেখো ফেররা থেকে মনে রাখবো ফেররা, ফেররি, ফেরি। ফেরি মানে ফেরি কি করে? যে এক মাথা থেকে অন্য মাথায় কোনো জিনিসপত্র বহন করে নিয়ে যায়, অর্থাৎ ফেররা থেকে মনে রাখবো বহনকারী। কি মনে রাখবো ভাই? বহনকারী। ফেররা থেকে মনে রাখবো কি? বহনকারী। মানে পোর থেকে ছিদ্র, ফেররা মানে বহনকারী, অর্থাৎ যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করে, মানে যে প্রাণী, ধরো পরিফেরা পর্বের যদি এরকম চিত্র একটু দেখায়, এরকম ছিদ্র থাকে, ঠিক আছে, পোর থাকে, অর্থাৎ যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করতেছে, ছিদ্র থাকে, তাকেই আমরা বলি পরিফেরা পর্ব বা ছিদ্রাল প্রাণী। যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করতেছে তাকে কি বলি? ছিদ্রাল প্রাণী। অর্থাৎ খেয়াল করো, পরিফেরাকে কি বলতে পারি? ছিদ্রাল প্রাণী। তাহলে পরিফেরা পর্বের অপর নাম কি ভাই? পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। এখন এই পরিফেরাকে আমরা আদর করে ভালোবেসে আরো একটা নামে ডাকতে পারি ভাইয়া। কি নামে ডাকতে পারি খেয়াল করব, ঠিক আছে, কি নামে ডাকতে পারি খেয়াল করব। দেখো পরিফেরা, দেখো পরিফেরা বিজ্ঞানী রবার্ট গ্রান্ট, এই বিজ্ঞানী সম্পর্কিত তথ্যগুলো এত আমাদের আসে না, বাট পর্বটির নামকরণ করেন। এই পর্বের প্রাণীগুলো সাধারণত কি নামে পরিচিত? খেয়াল করো, স্পঞ্জ, যেটা বললাম, মার্ক করো, স্পঞ্জ, ঠিক আছে। তাহলে পরিফেরাকে আমরা বলতে পারি ছিদ্রাল প্রাণী। পরিফেরাকে আদর করে ভালোবেসে পরিফেরা পর্বের আরেকটা নাম আমরা ডাকতে পারি স্পঞ্জ। যেখানেই দেখবে স্পঞ্জ ভাববা এটা একটা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। স্পঞ্জ পাইলেই পরিফেরা, ঠিক আছে, স্পঞ্জ পাইলেই পরিফেরা। আচ্ছা, তবে দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণীও বলা হয়। অর্থাৎ দুইটা কথা বললাম, পরিফেরা পর্বকে ছিদ্রাল প্রাণী বলা হয়, আবার এদেরকে স্পঞ্জ নামেও ডাকা হয়, ঠিক আছে। এন্ডোসিম্বায়ন্ট, এরা অন্যের দেহে, অন্যের দেহাভ্যন্তরে বসবাস করে একসাথে, তাই না? আচ্ছা ওকে, তারপরে আমরা পরে দেখবো। দেখো পরে এই পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার উপায়টা আমরা খেয়াল করব। চলো দেখি, এই পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এখন মনে রাখবো। এই পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। চলো এই পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো। দেখো এই পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমাদের বায়োলজি বিচিত্রা বইয়ে একটা ছন্দ আছে, অস্টিন কইল সে নাকি আসবে না। হ্যাঁ, এইটা একটা ছন্দ আছে, বাট আমি আরেকটা ছন্দ আমি তোমাদেরকে দিব, খেয়াল করো ছন্দটা একটু খেয়াল করো। দেখো দেখো এখন খেয়াল করো, এই যে, আচ্ছা কই গেলাম, নিচে আসি, ওকে সরি, ওকে, এই যে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য, দেখো ভাইয়া চাঁদপুর থেকে ক্লাস করছি, ওকে ভেরি গুড। আচ্ছা, এই পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য আজকের পর থেকে তুমি আর কোনোদিন ভুলবা না। একটু জাস্ট সময় নিয়ে দেখো, কোনোদিন ভুলবা না। যে কোনো পরীক্ষায় তুমি এইটা পারবা। দেখো আমি লেখি, খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, লিখতেছি কি খেয়াল করো, লিখবো হচ্ছে পরিফেরায় অনেক স্পঞ্জ। দেখো স্পঞ্জ পাইলেই আমরা কি বলি বলো ভাই? স্পঞ্জ পাইলেই, হ্যাঁ স্পঞ্জ পাইলেই আমরা বলি কি? স্পঞ্জ পাইলেই বলি হচ্ছে সেটা হচ্ছে পরিফেরা পর্ব। কারণ পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে কি? পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ নামে পরিচিত। এখন পরিফেরা পাইলেই সেটা কি হবে? যে স্পঞ্জ নামে পরিচিত। এখন মনে রাখবো পরিফেরায় অনেক স্পঞ্জ, এই লাইনটা দিয়ে, জাস্ট পরিফেরায় অনেক স্পঞ্জ, এই লাইনটা দিয়ে এই সমস্ত বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। এই সকল বৈশিষ্ট্য জাস্ট এই লাইনটা দিয়ে মনে রাখবো। খেয়াল করো, অ দিয়ে কি দেখো? অ দিয়ে দুইটা জিনিস, অস্টিয়া, অ দিয়ে হচ্ছে দুইটা জিনিস, অস্টিয়া, হ্যাঁ অ দিয়ে হচ্ছে কি বললাম? ওকে দেখো, অদি হচ্ছে দুইটা জিনিস, অস্টিয়া, আরেকটা হচ্ছে অস্কুলাম, ঠিক আছে, অস্কুলাম। দেখো এই দুইটা আমরা আগে পড়ে নেই। দেখো
এখানে দেখো অস্টিয়া, দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। এখন এই জিনিসটা কিভাবে কিভাবে মনে রাখবা সেটা আমি তোমাদেরকে বলি, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে বলি, খেয়াল করো ভাই, খেয়াল করো। বায়োলজিতে কোথাও যদি দেখো অস বা স্টোম, স্টোম বা কোয়ানা, কোয়ানা, হ্যাঁ, বা কোয়ানি, এই শব্দগুলো যদি বায়োলজিতে ভাইয়া কোথাও তুমি পাও, হ্যাঁ, কোথাও যদি অস, স্টোম, কোয়ানা বা কোয়ানি পাও, তাহলে বুঝবা এটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে ছিদ্র। এটা দিয়ে কি বুঝাচ্ছে? ছিদ্র। এখন খেয়াল করো, এই যে অস্টিয়া বা অস্টিয়া, হ্যাঁ, এই যে কথাটা আছে, দেখো খেয়াল করো এখানেও আছে, তাই না? এই যে অস্টিয়া, এই যে কথাটা আছে, তাহলে অস্টিয়া, অস্টিয়া এই বানানটা লিখতে গেলে কি লাগে দেখো, অস্টিয়া লাগে না? অস্টিয়া, অস কথাটা লাগে, অর্থাৎ অস মানে কি? ছিদ্র। অর্থাৎ পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। একটা বৈশিষ্ট্য তোমার শেষ, ঠিক আছে? তাহলে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, বুঝছি। তারপরে খেয়াল করো অস্কুলাম, এখানেও যদি তুমি লিখতে চাও ওই ওএস এই কথাটা লাগবে না? ওএস এই কথাটা লাগবে অবশ্যই। তার মানে আমি আগেই বলছি, দেখো কোথাও যদি অস বা স্টোম, কোয়ানা বা কোয়ানি থাকে, তাহলে সেটা দিয়েই বুঝাবে হচ্ছে ছিদ্র। তাহলে সেটা দিয়ে কি বুঝাবে? ছিদ্র। তার মানে এটা দিয়ে অবশ্যই কি বুঝাচ্ছে? একটা, এটা দিয়ে অবশ্যই একটা ছিদ্র বোঝাচ্ছে। অর্থাৎ এখন বলবা যে ভাই এটাও তো ছিদ্র, এটাও ছিদ্র, তাহলে কোনটা কেমন ছিদ্র হবে? তাহলে খেয়াল করো, অস্টিয়া ওয়ার্ডটা বড় নাকি অস্কুলাম ওয়ার্ডটা বড়? অস্টিয়া ওয়ার্ডটা বড় নাকি অস্কুলাম ওয়ার্ডটা বড়? একটু কমেন্ট করো দেখি তোমরা। অস্টিয়া বড় নাকি অস্কুলাম বড়? বলো, অস্টিয়া ওয়ার্ডটা বড় নাকি অস্কুলাম ওয়ার্ডটা বড়? সবাই কমেন্ট করো, অস্টিয়া বড় নাকি অস্কুলাম বড়? অস্টিয়া ওয়ার্ডটা বড় নাকি অস্কুলাম ওয়ার্ডটা বড়? হ্যাঁ, অবশ্যই কি অস্কুলাম ওয়ার্ডটা বড়, তাই না? অবশ্যই অস্কুলাম ওয়ার্ডটা বড়। তাহলে অস্কুলাম যেহেতু বড় অস্টিয়া থেকে, তাহলে অস্কুলাম অবশ্যই একটা বড় প্রান্তিক ছিদ্রপথ হবে। তাহলে খেয়াল করো অস্কুলাম কোথায় আছে, দেখো অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। তারপরে খেয়াল করো অস্কুলাম কোথায় আছে, কনোসাইট নামক বিশেষ ফ্ল্যাজেলা যুক্ত কোষ থাকে। অস্কুলাম কোথায় আছে দেখো, এই যে দেখো খেয়াল করো, অস্কুলাম নামে একটা বড় প্রান্তিক ছিদ্রপথ দেহের বাইরে উন্মুক্ত হয়। তাহলে দুইটা বৈশিষ্ট্য অলরেডি পড়ে ফেলছি ভাই। হ্যাঁ, কি জাস্ট মনে রাখবো, পরিফেরায় অনেক স্পঞ্জ, জাস্ট এই লাইনটা মনে রাখবো। তাহলে অ দিয়ে দুইটা জিনিস, অস্টিয়া, অস্কুলাম। অস্টিয়া, অস কথাটা আছে, তার মানে অস মানে ছিদ্র, তার মানে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অস্কুলাম অটটা অনেক বড়, তাই না? তাহলে অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। ডান, শেষ। এখন খেয়াল করো, দন্তান্ন দিয়ে হচ্ছে দুইটা জিনিস, নিশ্চল এবং নালীতন্ত্র। নিশ্চল এবং নালীতন্ত্র, দেখো খেয়াল করো, দন্তান্ন দিয়ে কয়টা জিনিস ভাই? নিশ্চল এবং নালীতন্ত্র, দুইটা জিনিস। এখন খেয়াল করো, এই দুইটা জিনিস আমরা দেখাবো। এই দেখো দন্তান্ন দিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে কি নিশ্চল, আরেকটা হচ্ছে কি নালীতন্ত্র। নিশ্চল, আরেকটা হচ্ছে কি বলো? নালীতন্ত্র। দন্তান্ন দিয়ে হচ্ছে কয়টা জিনিস? দুইটা জিনিস, নিশ্চল এবং নালীতন্ত্র। এখন এই পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা ভাই নিশ্চল হয়। পূর্ণাঙ্গ প্রাণীরা কি হয়? নিশ্চল। নিশ্চল মানে চলতে পারে না। আমি তোমাকে একটা কথা বলি, এই যে এখানে টোটাল পর্ব থাকে কয়টা জানো? টোটাল পর্ব থাকে কয়টা? একটু কমেন্ট করো তো, কমেন্ট করো, টোটাল পর্ব কয়টা থাকে? মানে এই যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসে মোট পর্ব কয়টা থাকে? একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে মোট পর্ব কয়টা থাকে। হ্যাঁ, সো তোমরা কমেন্ট করতেছো অলরেডি। সো এখানে মোট পর্ব কিন্তু থাকে 33টা, তার মধ্যে মেজর পর্ব, মেইন পর্ব হচ্ছে 9টা। এই মেইন পর্বের প্রধান মানে প্রথম পর্বটা হচ্ছে পরিফেরা। সো এটা একটা অনুন্নত প্রাণী। আমরা যারা উন্নত প্রাণী, আমরা যারা মানুষ, হ্যাঁ, মানুষকে একদম ছোটবেলায়, মানে ধরো একটা মানুষের বাচ্চা হয়েছে, বাচ্চা বের হয়েই কি বলে নাকি আব্বা এদিকাই, হ্যাঁ, বা বের হয়ে কি দৌড় মারামারি শুরু করে? করে না। বাট তুমি যদি একটা গরু ছাগলের বাচ্চাও দেখো, ও দেখবা গরু ছাগলের বাচ্চা হলে ওই পেট থেকে বের হয়ে লাফালাফি শুরু করে, ঝাপাঝাপি শুরু করে, ঠিক আছে, পেট থেকে বের হয়ে। অর্থাৎ জিনিসটা আমি বুঝাতে যাচ্ছি যে এরা একটা অনুন্নত পর্ব, সরলতম ও অনুন্নত পর্ব। এরা কি হয় জানো? ছোট অবস্থায় এরা সচল থাকে, বাট পূর্ণাঙ্গ অবস্থায় বয়স বাড়ার সাথে সাথে এরা নিশ্চল হয়ে যায়। আমি আরো সুন্দর একটা বিষয় দিয়ে আমি তোমাদেরকে বুঝাতে পারি যে কচুরিপানা দেখছো, শ্যাওলা,
পুকুরে যে শ্যাওলা ঘুরে বেড়ায় না, দেখবা ওই শ্যাওলাটা ছোট অবস্থায় ও সারা পুকুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ও কিন্তু আর সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে পারবে না। ও রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, মাটির সাথে লেগে যায়, অনেক বেশি শিকড় হয়ে যায়, অর্থাৎ ওর পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়, বাট ছোট অবস্থায় বাচ্চা অবস্থায় সচল হয়। কিন্তু আমরা মানুষ কি, আমরা মানুষ ছোট অবস্থায় নিশ্চল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কি আমরা সচল, এখন ঘুরে ঘুরে বেড়াতে পারতেছি, বাট ছোট বাচ্চা অবস্থায় কিন্তু পারতাম না। ঠিক আছে, অর্থাৎ পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। সো নিশ্চল দিয়ে হচ্ছে এর পূর্ণাঙ্গ প্রাণীরা কি হয়, নিশ্চল হয়। ঠিক আছে, এটাও এখানে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা নালীতন্ত্র মানে কি, নালীতন্ত্র বলতে কি বোঝাচ্ছি, নালীতন্ত্র দিয়ে কি বোঝাচ্ছি খেয়াল করো। নালীতন্ত্র দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা উন্নত প্রাণী তাদের থাকে হচ্ছে সংবহন তন্ত্র। কি থাকে ভাইয়া, সংবহন তন্ত্র। আমরা যারা উন্নত প্রাণী তাদের থাকে সংবহন তন্ত্র, তাদের থাকে সংবহন তন্ত্র। আচ্ছা তোমাদের এটা আগে দেখি, নিশ্চলটা দেখা দেই, খেয়াল করো কোথায় আছে, নিশ্চলটা দেখা দেই। কনোসাইট নামক বিশেষ ফ্লাজেলেট উপরে পরিবেষ্টিত। আচ্ছা নিশ্চল ওই পাশে আসে, পরে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে আমরা যারা উন্নত প্রাণী তাদের থাকে কি সংবহন তন্ত্র, আমরা যারা উন্নত প্রাণী তাদের সংবহন তন্ত্র থাকে। এখন এই সংবহন তন্ত্র কয়টা কাজ করে জানো? সংবহন তন্ত্র হচ্ছে একটা হচ্ছে দেখো অক্সিজেন পরিবহন করে। কি করে? অক্সিজেন পরিবহন করে। সংবহন তন্ত্রের মাধ্যমে অক্সিজেন পরিবহন হয়। তারপর সংবহন তন্ত্রের মাধ্যমে আরেকটা কাজ এ হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মাধ্যমে যে পুষ্টিটা আসে সেই পুষ্টিটা সে পরিবহন করে। তাহলে অক্সিজেন পরিবহন করে, পুষ্টি পরিবহন করে, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস সে পরিবহন করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্পার্ম। সেটা হচ্ছে কি বলো, স্পার্ম বা শুক্রাণু, স্পার্ম বা শুক্রাণু। ঠিক আছে, তা এই তিনটা জিনিস সে পরিবহন করে। এখন এই পরিফেরা পর্বের যেহেতু নালীতন্ত্র থাকে না, এজন্য আল্লাহ তাআলা নালীতন্ত্রের বিকল্প হিসেবে, সংবহন তন্ত্র ওদের যেহেতু থাকে না, এজন্য সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে আল্লাহ তাআলা ওদের কি সৃষ্টি করে দিয়েছে, নালীতন্ত্র। অর্থাৎ সংবহন তন্ত্রের বিকল্প হিসাবে পরিফেরার পানি সংবহন তন্ত্রের জন্য থাকে কি, এই নালীতন্ত্র থাকে, এবং এই নালীতন্ত্র হচ্ছে এই কাজগুলো কিন্তু করে, অক্সিজেন পরিবহন করে, পুষ্টি পরিবহন করে, স্পার্ম বা শুক্রাণু পরিবহন করে, এই কাজগুলো সে করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো কতে, দেখো কতে হচ্ছে কি, দেখো এখানে ডিরেক্ট দেখায় কনোসাইট। কথা হচ্ছে কনোসাইট। এই যে খেয়াল করো, বলছিলাম কোয়ানা বা কোয়ানি, এই ওয়ার্ডগুলো থাকলেই বোঝায় হচ্ছে ছিদ্র, অর্থাৎ কোয়ানোসাইট নামক বিশেষ ছিদ্রযুক্ত বা বলতে পারি হচ্ছে দেখো বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত। ঠিক আছে, ওকে। তাহলে দেখো খেয়াল করো, কনোসাইটও আমরা দেখাই দিলাম, কনোসাইট দেখাই দিলাম। এখন স্পঞ্জ দিয়ে আমরা খেয়াল করব। হ্যাঁ, স্পঞ্জ দিয়ে আমরা খেয়াল করব। দেখো স্পঞ্জ দিয়ে কি কি সেটা আমি এখানে লিখি। দেখো স্পঞ্জ দিয়ে, স্পঞ্জ নিজেই একবার লেখা যায়, আর একটা কথা লেখা যায়। এই যে স্পঞ্জ দিয়ে কি কি লেখা যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদের। স্পঞ্জ দিয়ে স্পঞ্জ নিজেই একবার, আরেকটা হচ্ছে স্পঞ্জিন, হ্যাঁ স্পঞ্জিন, আরেকটা হচ্ছে স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল, আরো একটা আছে সেটাকে বলি হচ্ছে স্পিকিউল। কি বলি? স্পিকিউল। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে স্পঞ্জ দিয়ে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। এখন দেখো কোথাও যদি স্পঞ্জ পাও, স্পঞ্জ পাইলেই মনে রাখবা চোখ বুঝায় সেটা হচ্ছে কার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, চোখ বুঝে সেটা কার বৈশিষ্ট্য, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে, তাহলে স্পঞ্জ পাইলেই পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। ওকে, তারপরে খেয়াল করো যে স্পঞ্জিন এই শব্দটাকে যদি একটু ভাঙাও তাহলে কি আসে একটু খেয়াল করো আমার সাথে সাথে। স্পঞ্জিন শব্দটাকে ভাঙালে দুইটা ওয়ার্ড পাবো, স্পঞ্জ আর হচ্ছে প্লাস ইন। স্পঞ্জিন শব্দটাকে ভাঙালে দুইটা ওয়ার্ড পাবো, কি কি? স্পঞ্জ প্লাস হচ্ছে ইন। এখন খেয়াল করো, স্পঞ্জ মানেই পরিফেরার দেহটাকে বুঝাচ্ছে, স্পঞ্জ মানেই পরিফেরার দেহটাকে বুঝাচ্ছে। আর মনে রাখবে একটা কথা, কোনো কিছু নামের শেষে যদি ইন থাকে সেটা হবে প্রোটিন। কোনো কিছু নামের শেষে, দেখো প্রোটিন ওয়ার্ডটা যদি লিখি PROTEIN, দেখো কি আছে ইন, তাহলে কোনো কিছু নামের শেষে যদি ইন হয় তাহলে সেটা হবে একটা প্রোটিন। অর্থাৎ মনে রাখবা কোনো কিছু নামের শেষে ইন, মিন, টিন, সিন, কিন, জিন থাকলে সেটা হবে একটা কি প্রোটিন। তোমরা কি জানো আমরা কয় ধরনের খাদ্য খাই? আমরা কিন্তু 6 ধরনের খাদ্য খাই। খাবার হিসেবে কয় ধরনের খাদ্য গ্রহণ করি? 6 ধরনের খাদ্য গ্রহণ করি। এই 6 ধরনের খাবারের মধ্যে বলো তো কয়টা হচ্ছে প্রধান খাদ্য? কমেন্ট করতে থাকো দেখি। 6 ধরনের যে আমরা খাবার খাই,
6 ধরনের খাবারের মধ্যে প্রধান খাদ্য কয়টা জানো? প্রধান খাদ্য কিন্তু 3টা। 6 ধরনের খাবারের মধ্যে প্রধান খাদ্য হচ্ছে 3টা। 6 ধরনের খাবারের মধ্যে প্রধান খাদ্য 3টা। কি কি? সি, পি আর এল। 6 ধরনের খাবারের মধ্যে প্রধান খাদ্য হচ্ছে 3টা। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, আর একটা হচ্ছে কি লিপিড। ঠিক আছে, এখন খেয়াল করো কেন এটা লিখতেছি। এই যে লেখছো প্রধান খাদ্য 6টা, তার মধ্যে সরি প্রধান খাদ্য 3টা। হ্যাঁ, এই তো অনেকেই কমেন্ট করতেছে, ভেরি গুড। তাহলে প্রধান খাদ্য 3টা, মোট খাদ্য হচ্ছে আমরা 6টা খাদ্য গ্রহণ করি, তার মধ্যে প্রধান খাদ্য হচ্ছে 3টা। যে এমডি সুমন, তন্নি এরা কমেন্ট করছে। হ্যাঁ, সিপিএল, সিপিএল, হ্যাঁ, সিতে হচ্ছে বোঝায় কার্বোহাইড্রেট, পিতে বোঝায় প্রোটিন এবং এলতে হচ্ছে লিপিড। এখন তোমরা বলো কার্বোহাইড্রেট যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেটা আমাদের দেহে কি কাজে লাগে একটু বলো। প্রোটিন যদি খাদ্য হিসেবে গ্রহণ করি সেটা আমাদের দেহে কি কাজে লাগে? লিপিড যদি খাদ্য হিসেবে গ্রহণ করি সেটা আমাদের দেহে কি কাজে লাগে? একটু এইগুলো একটু কমেন্ট করে জানাও। তামান্না ইসলাম ফারিয়াও 3টা কমেন্ট করছে। ওকে, সো সবাই কমেন্ট করব। হ্যাঁ, সবাই কমেন্ট করব। আচ্ছা, ওকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এখন কার্বোহাইড্রেট যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি কি হয় বলো? কার্বোহাইড্রেট যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এটা আমাদের শরীরে কি করে? শরীরে কি করে বলো? শরীরে কিন্তু শক্তি উৎপন্ন করে। কার্বোহাইড্রেট খাদ্য হিসেবে গ্রহণ করলে শরীরে শক্তি উৎপন্ন করে। লিপিড যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাহলে এটা কি করে? দেহে তাপ উৎপন্ন করে। লিপিড খাদ্য হিসেবে গ্রহণ করলে কি হয় বলো? লিপিড খাদ্য হিসেবে গ্রহণ করলে দেহে তাপ উৎপন্ন হয়। কিন্তু যদি তুমি প্রোটিন খাদ্য হিসেবে গ্রহণ করো, প্রোটিন হচ্ছে দেহ গঠনে কাজ করে। অর্থাৎ এই জিনিসটা দিয়ে কি বোঝাতে যাচ্ছি জানো? স্পঞ্জিনটা একটা কি প্রোটিন, কারণ নামের শেষে ইন আছে, তার কি হবে? প্রোটিন। অর্থাৎ স্পঞ্জিন নামক যে প্রোটিন আছে, স্পঞ্জিন নামক প্রোটিনটাই হচ্ছে পরিফ্রাত দেহ গঠনে কাজ করে। খেয়াল করো যে এখানে দেখো স্পঞ্জিন তন্তু, হ্যাঁ, বা উভয় হচ্ছে কি পদার্থ দ্বারা গঠিত। হ্যাঁ, এই যে স্পিকিউল পরে আসতেছি। সো স্পঞ্জিন কি জানো? একটা প্রোটিন যেটা কি করে? যেটা পরিফ্রাত দেহ গঠনে কাজ করে। হ্যাঁ, দেহ গঠনে কাজ করে। এরা কি করে বলো ভাই? দেহ গঠনে কাজ করে। পরিফ্রাত দেহ গঠনে কাজ করে কে? পরিফ্রাত দেহ গঠনে, অন্তকঙ্কাল গঠনে কাজ করে কিন্তু স্পঞ্জিন। ঠিক আছে, হ্যাঁ, প্রোটিন কি করে? দেহ গঠনে কাজ করে। অর্থাৎ স্পঞ্জিন নামক প্রোটিন পরিফ্রাত দেহ গঠনে কাজ করে। ওকে, ডান। পরে আসো স্পঞ্জোসিল। এই যে এখানে আছে, দেখো কোথায় জানি দেখলাম, এখানে ছিল। হ্যাঁ, স্পিকিউল, আর একটা হচ্ছে কি স্পঞ্জোসিল। এখন এই স্পঞ্জোসিল শব্দটাকে যদি একটু ভাঙায় তাহলে কি পায়? দেখো আমি তোমাদেরকে দেখাই। স্পঞ্জোসিল শব্দটাকে যদি ভাঙায় তাহলে 2টা ওয়ার্ড পাবো। দেখো এই যে স্পঞ্জোসিল শব্দটাকে ভাঙাইলে কয়টা ওয়ার্ড পাবো? 2টা। একটা স্পঞ্জ, একটা হচ্ছে স্পঞ্জ প্লাস হচ্ছে কি সিল। স্পঞ্জ প্লাস সিল। স্পঞ্জোসিল শব্দটাকে ভাঙালে 2টা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে স্পঞ্জ আর একটা হচ্ছে সিল। স্পঞ্জ মানে কি বলে? স্পঞ্জ মানে কি? পরিফ্রাত দেহটাকেই আমরা কি বলি? তার স্পঞ্জ। আর সিল মানে কি জানো? কেউ সিল মানে কি জানো? সিল মানে কি কেউ জানো? একটু কমেন্ট করো দেখি। এই যে অলরেডি রিমু লিখে ফেলছে যে সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে হচ্ছে কি? গহ্বর। তাহলে সিল মানে কি জানলাম? গহ্বর। অর্থাৎ কি থাকে? পরিফ্রায় স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকে। পরিফ্রায় স্পঞ্জোসিল নামক কি থাকে বলো? এই যে দেখো স্পঞ্জোসিল নামে একটা প্রশস্ত গহ্বরে মিলিত হয় শীর্ষ প্রান্তে। আচ্ছা, নালীতন্ত্র দেহের ভেতরে অবস্থিত। আচ্ছা, ওকে, তাহলে স্পঞ্জোসিল নামক কি থাকে? স্পঞ্জোসিল নামক কি থাকে বলো? স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকে। স্পঞ্জোসিল নামক কি থাকে বলো? স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর কিন্তু ওর থাকে। ঠিক আছে, বুঝছো? সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। বুঝছো কিনা কমেন্ট করে জানাও সবাই। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও সবাই। সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে আসলে বুঝছো কিনা। জি ভাই, শিখা খাতুন, বৈশাখী, তানিয়া খাতুন, তন্নি সবাই বলছে জি ভাই। ওকে, ভেরি গুড। তাহলে দেখো খেয়াল করো স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকে। তারপর আরেকটা কথা আছে, দেখো স্পিকিউল। এই শব্দটা খেয়াল করো, এখানে দেখো স্পিকিউল। এই স্পিকিউল শব্দটা ভাঙালে কি হয়? এখানে একটু খেয়াল করো, আমি লিখতেছি। দেখো স্পাইক ওয়ার্ডটাকে ভাঙায় যদি স্পিকিউল, স্পাইক প্লাস ইউল। দেখো স্পাইক মানে কি জানো? স্পাইক মানে খাড়া করা, সোজা করা, কাটার মতো। ঠিক আছে, অনেক ছেলেরা কি হয় মাথায় স্পাইক করে না? তাহলে স্পাইক মানে মনে রাখবো হচ্ছে কাটা।
ঠিক আছে, স্পাইক মানে কি মনে রাখবো বলো? স্পাইক মানে মনে রাখবো হচ্ছে কাটা, এই লেখা এখানে আসে না, কাটা। ঠিক আছে, আচ্ছা উপরে লিখি, স্পাইক মানে কি মনে রাখবো? কাটা। ঠিক আছে, কাটা বা খাড়া। আর ইউল, কোথাও যদি ইউল থাকে, ইউল মানে কি জানো? লেখো, ইউল মানে কি? ইউল মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে স্পিকিউল বলতে বুঝে হচ্ছে ক্ষুদ্র কাটা। স্পিকিউল নামক কি থাকে? ক্ষুদ্র কাটা। স্পিকিউল নামক কি থাকে বলো? ক্ষুদ্র কাটা। অপশনে থাকে স্পিকিউল কি একটা, হ্যাঁ অপশনে ক নম্বরে থাকবে যে কাটা, কিন্তু কাটা অ্যান্সার দিলে কিন্তু হবে না, এটা হবে কি? ক্ষুদ্র কাটা। ঠিক আছে, এটা হবে কি? ক্ষুদ্র কাটা। ওকে, তাহলে স্পিকিউল নামক কি থাকে বলো? স্পিকিউল নামক ক্ষুদ্র কাটা ওদের থাকে। ঠিক আছে, স্পিকিউল নামক ক্ষুদ্র কাটা তাদের থাকে। সবাই বলো ক্লাস কেমন লাগতেছে, বুঝতেছো কিনা? স্পাইক হচ্ছে কাটা, তো আমার নাম ইসলাম ফারিয়া, ইয়েস। ওকে, তাহলে দেখো পরিফেরা পর্ব যদি তুমি এভাবে পড়ো, হ্যাঁ পরিফেরায় অনেক স্পঞ্জ, এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা সব পড়াইছি। অ দিয়ে দুইটা জিনিস, অস্টিয়া অস্কুলাম, দন্তান্ন দিয়ে দুইটা জিনিস, নিশ্চল নালীতন্ত্র, ক দিয়ে হচ্ছে কি? কনোসাইট, কনোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কি? স্পঞ্জ দিয়ে কি? স্পঞ্জ নিজেই পরিফেরার দেহটাকে বোঝায় স্পঞ্জ। স্পঞ্জিন ইন আছে তাই প্রোটিন, স্পঞ্জিন নামক প্রোটিন পরিফেরার দেহ গঠনে কাজ করে। স্পঞ্জোসিল মানে স্পঞ্জ মানে পরিফেরার দেহটাকে বোঝাচ্ছে, সিল মানে হচ্ছে গহ্বর, স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর তার থাকে। তারপরে হচ্ছে কি পড়ছি দেখো, তারপরে পড়ছি হচ্ছে স্পিকিউল। স্পিকিউল কি? স্পিকিউল স্পাইক মানে কাটা, সিল মানে হচ্ছে গহ্বর। স্পিকিউল নামক কি থাকে? স্পিকিউল নামক হচ্ছে ক্ষুদ্র কাটা থাকে তাদের। ঠিক আছে, অল ডান ভাইয়া, ভেরি গুড, সব ক্লিয়ার। ওকে, গুড গুড। ওকে, তাহলে ক্লিয়ার হলে খুবই ভালো, তারপরে আমরা সামনে যাব। ঠিক আছে, ওকে। সো এখানে পরিফেরা পর্বের এই যে মনের বৈশিষ্ট্য মনে রাখার একটা ছন্দ দেওয়া আছে, তো আমরা তো ওই ছন্দটা দেখাই দিলাম, ওইটা পড়লেও তোমাদের হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো নিডারিয়া পর্ব। হ্যাঁ, নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। ঠিক আছে, একটা কথা মনে রাখো যে নিডারিয়া পর্ব যেটা, কেউ কি বলতে পারবা এরা নিডারিয়া পর্ব কয় স্তরী? কেউ একটু এইটা বলো যে এরা কয় স্তরী প্রাণী? কয় স্তরী প্রাণী একটু বলো। হ্যাঁ, কয় স্তরী? নিডারিয়া পর্বটা হচ্ছে কয় স্তরী প্রাণী, এটা একটু বলো। কয় স্তরী প্রাণী এরা? কয় স্তরী? নিডারিয়া হচ্ছে কয় স্তরী প্রাণী, এটা একটু বলবা সবাই। হ্যাঁ, নিডারিয়া হচ্ছে কয় স্তরী প্রাণী, এটা সবাই একটু কমেন্ট করে জানাও যে নিডারিয়া পর্বটা কয় স্তরী প্রাণী, তারপরে আমি এটা পড়াবো। এখন এখানে দেখছি যে নিডারিয়া পর্বটির নামকরণ করেন কে, এটা আমাদের এত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এখানে কি কি লাগবে সেটা আমি দেখা দিচ্ছি। এই যে নিডারিয়া পর্বে, এদেরকে আমরা বলি সমুদ্রের ফুল। সো নিডারিয়া পর্বের একটা অপর নাম হচ্ছে সমুদ্রের, আচ্ছা এখানে তো আছে দাগাই দিয়েছি আর লিখবো না। সো নিডারিয়া পর্বের একটা নাম হচ্ছে সমুদ্রের ফুল। ঠিক আছে, আচ্ছা একে আমরা বলতে পারি, আরো নাম আছে রত্ন ভান্ডার। একে আমরা কি বলতে পারি? নিডারিয়া পর্বকে আমরা বলতে পারি রত্ন ভান্ডার বা রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট। ঠিক আছে, রেইন ফরেস্ট। তাহলে নিডারিয়া পর্বের অপর নাম হচ্ছে কি? এরা সমুদ্রে থাকে এবং সমুদ্রে দেখতে এদের ফুলের মতো লাগে, খুবই সুন্দর লাগে সমুদ্রে এদের দেখতে, এই জন্য এদেরকে আমরা বলতে পারি সমুদ্রের ফুল বা রত্ন ভান্ডার বা রেইন ফরেস্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, ইয়েস এরা হচ্ছে দ্বিস্তরী। অনেকে কমেন্ট করছো যে এরা হচ্ছে কয় স্তরী প্রাণী, এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। ওকে, তারপর হচ্ছে এ পর্বের হচ্ছে বেশ কিছু হচ্ছে পাখা, হ্যাঁ নামে পরিচিত বলা হয়েছে। এই প্রাণীটা সাগর পাখা নামে পরিচিত। ঠিক আছে, এই যে সাগরে থাকে, তাহলে কি বলতে পারি? সাগর মানে সমুদ্রের ফুল, রত্ন ভান্ডার, রেইন ফরেস্ট, সাগর পাখা, হ্যাঁ এরকম নাম। বা প্রবাল, প্রবাল আরো একটা নাম আছে দেখো, সামুদ্রিক বল্লা, পৃথিবীর সবচেয়ে বেশি বিষাক্ত হচ্ছে জেলিফিশ। এ পর্বের প্রাণীরা সমুদ্র তলদেশে এমনকি কলোনি গঠন করে যা কেবল ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনীয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওকে তাহলে সাগর পাখা, রেইন ফরেস্ট, রত্ন ভান্ডার। ঠিক আছে, কয় স্তরী দ্বিস্তরী শিখলাম। ঠিক আছে, ওকে, এটা এদেরকে আমরা প্রবালও বলি। হ্যাঁ, প্রবাল। ওকে, আচ্ছা চলো এখন এদের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। এদের সকল এই পর্বের সকল বৈশিষ্ট্যগুলো চলো আমরা সবাই মনে রাখবো। ঠিক আছে, ওকে চলো এদের সকল বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা মনে রাখি। চলো তাহলে এই নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এখন মনে রাখবো। ঠিক আছে, এই নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য এই নিডারিয়া পর্বের এই যে সকল বৈশিষ্ট্যগুলো দেখতেছো, এই সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটা ছন্দ আমরা দিব, সেটা হচ্ছে কি খেয়াল করো যে ডাবল মেশিন। হ্যাঁ, ডাবল মেশিন, জাস্ট এই ছন্দটা দিয়ে হচ্ছে আমরা এই পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারি। হ্যাঁ, কিভাবে খেয়াল করো যে এটা হচ্ছে একটা নিডারিয়া পর্ব, তাই না? নিডারিয়া পর্বটা হচ্ছে কয় স্তরী?
দ্বিস্তরী প্রাণী। অর্থাৎ মনে করো নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আমরা মারতে চাই, হ্যাঁ মেরে ফেলতে চাই, তাহলে নিডারিয়া পর্ব যেহেতু দ্বিস্তরী, ধরো নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আমরা মেশিন দিয়ে মারবো। কি দিয়ে মারবো? মেশিন দিয়ে মারবো। তাহলে এ যেহেতু দ্বিস্তরী প্রাণী, তাহলে একে মারার জন্য বলো কয়টা মেশিন লাগবে? একে মারার জন্য অবশ্যই 2টা মেশিন লাগবে, তাই না? এই যেহেতু দ্বিস্তরী প্রাণী, তাহলে একে মারার জন্য আমাদের মেশিন লাগবে কয়টা? একে মারার জন্য আমাদের মেশিন লাগবে হচ্ছে 2টা। এই জন্য একে আমরা মনে রাখবো ডাবল মেশিন দিয়ে। কি দিয়ে মনে রাখবো? ডাবল মেশিন দিয়ে। তো ডা দিয়ে কি জানো? ডা দিয়ে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, ডা দিয়ে কি মনে রাখবো? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক, ডা দিয়ে মনে রাখবো ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, আচ্ছা, ব দিয়ে কি মনে রাখবো? খেয়াল করো, ব দিয়ে মনে রাখবো বহুরূপিতা। বহুরূপিতা, বহুরূপিতা, বহুরূপিতা। হ্যাঁ, আচ্ছা, ল দিয়ে মনে রাখবো হচ্ছে লার্ভা। ল দিয়ে মনে রাখবো হচ্ছে কি? লার্ভা, লার্ভা। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ম দিয়ে মনে রাখবো হচ্ছে মেসোগ্লিয়া। ম দিয়ে কি মনে রাখবো? মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। ওকে, দন্তস্ব দিয়ে কি মনে রাখবো? দন্তস্ব দিয়ে মনে রাখবো সিলেন্টেরন, সিলেন্টেরন, সিলেন্টেরন। আর দন্তান্ন দিয়ে মনে রাখবো কি? দন্তান্ন দিয়ে মনে রাখবো নিডোসাইট, নিডোসাইট, নিডোসাইট। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট। ওকে, এখন দেখো জিনিসগুলো আমি বুঝাচ্ছি, খেয়াল করো। দেখো, ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো বলতে বোঝা হচ্ছে 2, আর ব্লাস্টিক কথাটা আসছে ব্লাস্ট থেকে, মানে স্তর। অর্থাৎ এইটা দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি এরা নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে কয়স্তরী প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীরা কয়স্তরী প্রাণী ভাই? নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী প্রাণী। বহুরূপিতা, এইখানে হবে খেলা। বহুরূপিতা, বহুরূপিতা কেন বলতেছি খেয়াল করো। অর্থাৎ এরা এই নিডারিয়া পর্বের প্রাণী, এই প্রাণী হওয়া সত্ত্বেও এই যৌন জননের মাধ্যমেও বংশবৃদ্ধি করে, এটা ঠিক আছে, কিন্তু এই প্রাণী হওয়া সত্ত্বেও এই অযৌন জননের মাধ্যমেও বংশবৃদ্ধি করে থাকে, ঠিক আছে? ও একটা প্রাণী, কিন্তু ও যৌন এবং অযৌন 2টা পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। সো যৌন জননের একটা একক আছে এবং পাশাপাশি অযৌন জননেরও একটা একক আছে। তো সেটা হচ্ছে আমরা খেয়াল করব, চলো দেখি। সো এ হচ্ছে বহুরূপিতা, অর্থাৎ এর অযৌন জননের একটা একক আছে। অযৌন জনন, অযৌন জননের একটা একক আছে। আর একটা হচ্ছে যৌন জনন, সেটারও একটা একক আছে। অযৌন জননের একটা একক আছে, যৌন জনন সেটারও একটা একক আছে। এখন এদের যে অযৌন জনন, এই অযৌন জননের যে এককটা কি মনে রাখবো? পাশাপাশি যৌন জনন, এই যৌন জননের এককটাও আমরা মনে রাখবো। খেয়াল করো, অযৌন জননের একক আর যৌন জননের একক। অযৌন জননের এককটাকে বলা হয় পলিপ। কি বলা হয়? পলিপ, পলিপ, পলিপ। যেটা যেটা স্থির বা স্থবির, আমি বুঝাই দিব, মনে রাখার উপায় বলে দিব। হ্যাঁ, একটু খেয়াল করো, অযৌন জননের এককটা পলিপ, যেটা স্থির বা স্থবির। আর যৌন জননের এককটাকে বলা হয় মেডুসা। মেডুসা যেটা হচ্ছে মুক্ত। মেডুসা যেটা কেমন হয় বলো? যেটা ওকে, মেডুসা, মেডুসা যেটা কেমন হবে? মেডুসা যেটা হবে মুক্ত। হ্যাঁ, মুক্ত। হ্যাঁ, ময় মেডুসা, ময় মুক্ত। ঠিক আছে, এখন দেখো খেয়াল করো, অযৌন জননের একক হচ্ছে পলিপ। এখন খেয়াল করো, পলিপ, পলিপ আমরা শুনছি যে পলিপাস হয়। কোথায় পলিপাস হয় ভাই? নাকে। এখন পলিপাস নাকে, তো এটা স্থির থাকবে। নাক থেকে কি পায়ে চলে যাবে? হাঁটুতে চলে যাবে? মাথায় চলে যাবে? যাবে না। অর্থাৎ পলিপ মানে যেটা স্থির, আর স্থির বা স্থবির হইলে সেটা অযৌন জনন। কেন? আমি একটা আমাদের জায়েদ খান, মিস্টার জায়েদ খানকে দিয়ে উদাহরণ দেয়। মিস্টার জায়েদ খান মনে করো যে হ্যাঁ, সে কি ডিগবাজি পাগলা, তাই না? সো সে মনে করো যে ডিগবাজি দিল। ডিগবাজি দিয়ে কি করলো? যে পাকিস্তানের কোনো সুন্দরী রমণীর বাসায় চলে গেল, ঢুকে পড়লো। এখন ঢোকার পরে মনে করো ঢোকার সাথে সাথে ওকে মনে করো যে হাত পা বেঁধে রাখছে পুরা। এখন ওই যে ওখানে গেলেও ধরো ওখানে ওর কাউকে ভালো লাগছে, কিন্তু ওর যে হাত পা বাঁধা, ও চাইলে কি যৌনধারণ করতে পারবে? পারবে না। অর্থাৎ ও চাইলে কিন্তু পারবে না, কারণ সে হচ্ছে স্থির বা স্থবির, বাধা আছে। অর্থাৎ এই যে যেটা স্থির বা স্থবির, যেটা বাধা আছে, সেটা হচ্ছে অযৌন জনন। এখন যদি জায়েদ খানকে তুমি খুলে দাও, হাতের বাঁধন, পায়ের বাঁধন যদি খুলে দাও, তাহলে জায়েদ খান একটা আকাম ঘটাতেই পারে, ঠিক আছে? অর্থাৎ মুক্ত হইলে, মুক্ত হইলে ময় মেডুসা, ময় মুক্ত। তাহলে মুক্ত হলো যৌন জননের একক, বাট মুক্ত না হইলে, স্থির বা স্থবির হইলে সেটা হবে অযৌন জননের একক। আশা করি এই জিনিসটা বলে থাকবে, এই জিনিসটা আর ভুল হবে না, ঠিক আছে?
আশা করি এই জিনিসটা তোমাদের মনে থাকবে, এই জিনিসটা আর কারোর ভুল হবে না, ঠিক আছে। তাহলে যৌন জননের এককটা হচ্ছে মেডুসা, ময়মুক্ত ময় মেডুসা, আর অযৌন জননের একক পলিপ, যেটা স্থির বা স্থবির। ওকে, তাহলে এরা হচ্ছে দ্বিস্তরী হয় এবং বহুরূপিত অযৌন জননের একক দেখলাম, যৌন জননের একক দেখলাম, ঠিক আছে। ওকে, এখন এই প্লানুলা নামক লার্ভা দশা থাকে, দেখো তারপরে আছে কি ল দিয়ে লার্ভা, এই লার্ভা লার্ভা প্লানুলা, এই যে দেখো ল দিয়ে মনে রাখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে নিডারিয়া পর্বের যে লার্ভা থাকে তাদের নাম হচ্ছে কি প্লানুলা, অর্থাৎ কি থাকে বলো, প্লানুলা নামক লার্ভা থাকে। কি নামক লার্ভা থাকে ভাই? প্লানুলা নামক লার্ভা থাকে, ঠিক আছে। তাহলে কি নামক লার্ভা থাকে? খেয়াল করো, প্লানুলা নামক লার্ভা থাকে। কি নামক লার্ভা থাকে বলো? প্লানুলা নামক লার্ভা থাকে। ওকে, সবার মনে থাকবে? বলো, মনে থাকবে? তোমরা কি পড়াশোনা বুঝতেছো তো, নাকি আমি একাই বকে যাচ্ছি? হ্যাঁ, সবাই একটু জানাও। হ্যাঁ, তাহলে কি থাকে? প্লানুলা নামক লার্ভা থাকে, ঠিক আছে। ওকে, বৈশাখী আক্তার, ওকে ওকে, তাহলে প্লানুলা নামক লার্ভা থাকে, ডান। তারপরে খেয়াল করো মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া খুব খুব ইম্পর্টেন্ট, এই মেসোগ্লিয়া থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, চলো আমরা ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন দেখে আসি। হ্যাঁ, ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন দেখে আসি। কোথায়? ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাই। দেখো কই কোশ্চেনটা, কই? এই একটু পরেই আছে, একটু পরেই আছে। দেখো কোন পর্বের প্রাণীতে, দেখো কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া থাকে? ঢাকা ভার্সিটি এ 23-24 আসছে, ঠিক আছে। এটা আমরা এখন আগে সলভ করে আসি, তারপরে দেখাচ্ছি। দেখো মেসোগ্লিয়া সম্পর্কে আগে বলে নেই। হ্যাঁ, মেসোগ্লিয়া সম্পর্কে বলে নেই। মেসোগ্লিয়া হচ্ছে কি দেখো, খেয়াল করো, মেসোগ্লিয়া হচ্ছে কি দেখো, এরা দ্বিস্তরী প্রাণী না? তাহলে দেখো এইটা ধরো একটা স্তর আর এইটা আরেকটা স্তর, এরা দ্বিস্তরী। এই দুইটা স্তরের মাঝে, এই দুইটা স্তরের মাঝে এরকম অকোষীয় থকথকে জেলির ন্যায় একটা তরল পদার্থ থাকে। দুইটা স্থানের মাঝে অকোষীয় থকথকে জেলির ন্যায় একটা তরল পদার্থ থাকে, 0.1 মাইক্রোমিটার ব্যাস হয়। এটাকে আমরা বলি মেসোগ্লিয়া। এটাকে কি বলি? এটাকে বলি মেসোগ্লিয়া। তাহলে এই মেসোগ্লিয়া কার থাকে? নিডারিয়া পর্বের থাকে হচ্ছে মেসোগ্লিয়া। আচ্ছা, সিলেন্ট্রন এই শব্দটাকে যদি আমরা ভাঙাই, এই সিল বলতে বোঝায় হচ্ছে কি বলো? তোমরা আগেই লিখছো একবার, সিল বলতে কি? সবাই একটু লিখো, সিল মানে কি বলো, সবাই লিখো। সিল মানে কি আর এন্টেরো মানে কি লেখো। তাহলে দেখো খেয়াল করো, সিল মানে বোঝায় কি জানো? সিল মানে বোঝায় হচ্ছে গহ্বর। সিল মানে বোঝায় কি? গহ্বর। আর এই এন্টারো বলতে বোঝায় অন্ত্র, এন্টারো বলতে বোঝায় অন্ত্র। তাহলে কি বুঝলাম? সিল মানে হচ্ছে গহ্বর আর এন্টারো বলতে বোঝায় অন্ত্র। অর্থাৎ অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্র, অর্থাৎ পরিপাক সংবহনতন্ত্রকে বোঝাচ্ছে। অর্থাৎ সিলেন্ট্রন নামক কি থাকে বলো এদের? সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। তাহলে কি নিডারিয়া পর্বের কি থাকে? সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর। তানিয়া খাতুন অ্যান্সার দিছে পরিপাক গহ্বর, ইয়েস। তাহলে সিলেন্ট্রন নামক কি থাকে বলো? সিলেন্ট্রন নামক কি থাকে? সবাই কমেন্ট করো, সিলেন্ট্রন নামক কি থাকে? তাহলে কিন্তু এদের সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে, ঠিক আছে। সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। সো আশা করি হচ্ছে বুঝতে পারছো যে সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। তারপরে দেখো একটা নিডারিয়া পর্বে, নিডারিয়া পর্বে অনেক ধরনের কোষ আছে, তাই না? নিডারিয়া পর্বে অনেক ধরনের কোষ আছে। আমরা সেটাকে এভাবে মনে রাখি যে এদের এইরকম উপরের স্তরটাকে আমরা বলি এপিডার্মিস। কি বলি? এপিডার্মিস, ঠিক আছে, এপিডার্মিস বলি। আর নিচের স্তরটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। এখন এই এপিডার্মিসের কোষগুলো থাকে, আমরা এইভাবে মনে রাখি যে নিজ পয়সায় সংগ্রহ করি, নিজ পয়সায় সংগ্রহ করি, অর্থাৎ এইগুলো দিয়ে আমরা মনে রাখি নিউরোসাইট কোষ, জনন কোষ, পয় দিয়ে পেশি আবরণী কোষ, সাই দিয়ে স্নায়ু কোষ, সং দিয়ে সংবেদী কোষ, গ্রন্থি কোষ, আর হয় ইন্টারস্টিশিয়াল কোষ। তো ঠিক তেমনই এদের একটা কোষ থাকে যেটাকে বলা হয় নিউরোসাইট। সো নিউরোসাইট কোষ কাদের থাকে? নিডারিয়া পর্বে, নিডারিয়া নিউরোসাইট, ঠিক আছে, নিউরোসাইট এদের থাকে, ঠিক আছে। ওকে, এই নিউরোসাইটের ভেতরে একটা জিনিসকে তারা ধারণ করে, নিউরোসাইটের ভেতরে একটা জিনিসকে ধারণ করে, যেটা আমরা হাইড্রা চ্যাপ্টার পড়লে সেখানে খুব ভালো মতো পড়বো, সেটাকে বলি নেমাটোসিস। নিউরোসাইটের ভেতরে কি ধারণ করে? নেমাটোসিস, যেটাকে বলা হয় দংশন অঙ্গাণু।
যেটাকে বলা হয় কি, এই নেমাটোসিসকে বলা হয় কি বলো, দংশন অঙ্গাণু। সো এই হচ্ছে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য, নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য। আশা করি নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য বুঝতে পারছো। ওকে, আচ্ছা ওকে। তারপরে হচ্ছে খেয়াল করো ভাইয়া, আপনার ক্লাস করার জন্য শাড়ি পরে বসে আছি আর আপনি আমার কমেন্টই পড়েন না বাবা। ওকে, আচ্ছা ওকে, চলো অ্যাডমিশন টাইমে শাড়ি পরে কোনো লাভ নেই। আচ্ছা চলো খেয়াল করো, এখন হচ্ছে দেখো নিডারিয়া পর্বকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। এই 4টা শ্রেণী কি দেখো, হাইড্রোজোয়া, হাইড্রা, হ্যাঁ, স্কাইফোজোয়া, জেলিফিশ, কিউবোজোয়া, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্থাজোয়া। তাহলে দেখো এইচএসসি এ, এটা দিয়ে মনে রাখায় এইচএসসি এ, ঠিক আছে, এইচএসসি তে এ পাইছি ধরো, বা এ প্লাস, এইচএসসি এ প্লাস, এটা দিয়ে হচ্ছে এর সকলগুলো মনে রাখা যায়। এই অপশনগুলো পালেই মনে রাখবা যে এর ভাগগুলো বোঝাচ্ছে। এইচএসসি এ প্লাস, এইচএসসি কোনো ব্যাপারই না, এ প্লাস, এইচএসসি এ প্লাস, ঠিক আছে। ওকে, তাহলে কি এই যে এই 4টা এই যে পর্বগুলো হচ্ছে হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া, অ্যান্থোজোয়া, এগুলো মনে থাকবে, ঠিক আছে। ওকে, এইভাবে মনে রাখা যাবে, ঠিক আছে। ওকে চলো তারপরে সামনে দেখি। ওকে, এই এখন আমরা এইগুলো মনে রাখবো, কিভাবে এইগুলো মনে রাখা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। খেয়াল করো হচ্ছে হাইড্রা। এই দেখো, এই যে পর্বভুক্ত প্রাণীর উদাহরণগুলো সবার কাছে অনেক কঠিন লাগে। এই উদাহরণ পানি করে দিব, হ্যাঁ, উদাহরণকে পানির মতো সহজ করে দিব। চলো সবাই যারা দেখবা ক্লাস, তারা দেখবা যে উদাহরণগুলো পানির মতো সহজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, উদাহরণগুলো দেখবা যে পানির মতো সহজ হয়ে যাচ্ছে। ওকে, খেয়াল করো হাইড্রা। এই হাইড্রা তার মানে অপশনে যদি দেখো হাইড্রা ভালগারিস, যেটা সব থেকে বেশি পাওয়া যায়, হ্যাঁ, অ্যাভেলেবল। জেলিফিশ, হ্যাঁ, জেলিফিশ দেখে অনেক মেয়েরা বলে না জেলিফিশ, কি সুন্দর জেলিফিশ, পাইলেই এইউ পাইলেই মনে রাখবে এটা জেলিফিশ, হ্যাঁ। তারপরে এই দেখো মা, এই দেখো এই যে মা সি অ্যানিমন, এইটা কিভাবে মনে রাখবা, মা সি অ্যানিমন, হ্যাঁ। এই দেখো মা যদি এম যদি থাকে, মা সি অ্যানিমন সাগর কুসুম, একই নাম, একই হচ্ছে দেখো এই যে হচ্ছে নামকরণটা, ঠিক আছে। মা সি অ্যানিমন সাগর কুসুম মানে মা আর সি, মা মিসি অ্যানিমন সাগর কুসুম, মিসি অ্যানিমন বা মেসি অ্যানিমন সাগর কুসুম, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে একদম মনে থাকবে, মি সি থাকলেই সেটা সাগর কুসুম বা সি অ্যানিমন। প্রথমে মি, পরেরটাই সি, তার মানে সেটা সাগর কুসুম বা সি অ্যানিমন। আর হাইড্রা যদি থাকে, হাইড্রা ভালগারিস, সেটা তো বললাম। জেলিফিশ, থাকলে জেলিফিশ, ঠিক আছে। ওকে, মনে থাকবে। তারপর দেখো লাল প্রবাল, তারপর দেখো করালিয়াম রুব্রাম, ঠিক আছে। করাল রুব্রাম, আর এর সরাসরি করাল রুব্রাম, লাল, রেড। তার মানে দেখো এই যে লাল প্রবাল, কোরাল প্রবাল, রুব্রাম মানে লাল। তার মানে মনে রাখবো কোরাল মানে প্রবাল, আর হচ্ছে রুব্রাম মানে লাল, অর্থাৎ লাল প্রবাল, কোরাল রুব্রাম, মনে থাকবে, ঠিক আছে। কোরাল প্রবাল, লাল রুব্রাম, লাল মানে রেড, মনে থাকবে, ঠিক আছে। এবার মনে রাখা যায়, ঠিক আছে। ওকে, তারপর খেয়াল দেখো সমুদ্র পাখা, ঠিক আছে। সমুদ্র পাখা এই যে জর্জনিয়া ভেন্টালিয়া, তার মানে সমুদ্রে যায় ভেসে, হ্যাঁ, মনে রাখবা সমুদ্র পাখা যায় ভেসে, কি মনে রাখবা, সমুদ্র পাখা যায় ভেসে, তাহলে মনে থাকবে, ঠিক আছে। সমুদ্র পাখা যায় ভেসে, দেখো উদাহরণগুলো মনে থাকতেছে কিনা দেখো, তাহলে কি মনে রাখলাম, সমুদ্র পাখা যায় ভেসে, লাল কোরাল প্রবাল, ঠিক আছে, রুব্রাম থাকবে। সাগর কুসুম সি অ্যানিমন, মিসি, ঠিক আছে। আচ্ছা, জেলিফিশ হাইড্রা ভালগারিসও বুঝলাম। ওবেলিয়া মানে ওবেলিয়া শব্দটা থাকবে। সমুদ্র কলমে এই যে পেন থাকবে, পেন, ঠিক আছে, পেন থাকবে। সমুদ্র কলমে কি থাকবে, পেন কথাটা থাকবে। তাহলে এইভাবে কিন্তু নিডারিয়া পর্বভুক্ত উদাহরণগুলো মনে রাখা যায়, কোনো ব্যাপার না। দেখো ইজি পিজি লেমন স্কুইজি, তাই তো, কোনো ব্যাপারই না, সহজ। আচ্ছা, তারপরে আমরা পরে দেখি, চলো। তারপরে দেখো এই যে দেখো ঢাকা ভার্সিটি 23-24 আসছে, দেখো
ঢাকা ভার্সিটি 23-24 আসছে, এটার উত্তর দাও। কোন পর্বের প্রাণীতে মেসোগিলিয়া থাকে? একটু আগে সলভ করলাম, এখন অ্যান্সার দাও তোমরা নিজেরা। কোন পর্বের? অওয়াও, হ্যাঁ ইয়েস, অওয়াও জেলিফিশ, ঠিক আছে। আচ্ছা, কোন পর্বের প্রাণীতে মেসোগিলিয়া থাকে? অ্যান্সার করো তো, ঢাকা ভার্সিটি 23-24 আসছে, অ্যান্সার করো নিজেরাই। হ্যাঁ দেখো কোশ্চেন কি সহজ নাকি কঠিন নিজেরাই বলো। কোন পর্বের প্রাণীতে মেসোগিলিয়া থাকে? এটা ঢাকা ভার্সিটি 23-24 আসছে। হ্যাঁ সবাই সবাই অ্যান্সার করো, কোন পর্বের প্রাণীতে মেসোগিলিয়া থাকে? হ্যাঁ সবাই অ্যান্সার করবা, সবাই। নিডারিয়া, নিডারিয়া, ওকে ভেরি গুড। হ্যাঁ যারা নিডারিয়া লেখছো তারা ঠিক আছে, কারণ ওই যে দুইটা পর্বের মাঝখানে কি থাকে? অকোষীয় থকথকে জেলির ন্যায় যে তরল পদার্থ থাকে সেটাই তো নিডারিয়া, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি সি, ঠিক আছে। অ্যান্সার হবে কি বলো? সি, অর্থাৎ নিডারিয়া হবে অ্যান্সার, নিডারিয়া হবে অ্যান্সার। হ্যাঁ তাহলে নিডারিয়া হবে অ্যান্সার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? তাহলে অ্যান্সার হবে কি বলো? অ্যান্সার হবে কোন প্রাণীর কোন পর্বের প্রাণীতে মেসোগিলিয়া থাকে? তাহলে হবে অ্যান্সার হচ্ছে নিডারিয়া, ফারজানা সি, চৈতি ইসলাম, তন্নি আহমেদ। ওকে ভেরি গুড। তাহলে আমরা সামনের দিকে যাই। ওকে আরো একটা প্রশ্ন আসছে, ও মার্কা প্রশ্ন আসছে, দেখো যে প্রবল কোন পর্বভুক্ত? আচ্ছা ডিইউ 16-17তে চলে আসছে, ঢাকা ভার্সিটি 16-17তে আশা করছেন। এই অ্যান্সার করো, অ্যান্সার করো, এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো। দেখো মানে কোশ্চেন পড়াবো, যা পড়াবো তারপরে ধুমায় অ্যান্সার করবা, কোনো ব্যাপারই না। ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে তো কি, এটা তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। সবাই অ্যান্সার করো যে প্রবাল কোন পর্বভুক্ত? ঢাকা ইউনিভার্সিটি 16-17তে আসছে। তন্নি আহমেদ বি, মুস্কাতুল জান্নাত রিমু বি, তানিয়া খাতুন লিখতেছে বি। ওকে দেখতেছো, দেখতেছো? ওকে সবাই পারি, সবাই পারি, বাহ ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছে, সবাই পারতেছে। আমাতুল্লাহ সাদিয়া, হ্যাঁ ভেরি গুড, সবাই পারতেছে, দেখতেছো তো সবাই নিডারিয়া। তাহলে এটাই হচ্ছে উপকারিতা, ক্লাস করবা তো সবাই পাবা। ফারজানা বি অ্যান্সার দিয়ে দিছে, ওকে ভেরি গুড। ওকে চলো আমরা এখন সামনের দিকে যাব। আচ্ছা তাহলে নিডারিয়া পর্ব পড়া শেষ করলাম আমরা, এখন হচ্ছে আমরা সামনে যাই। সামনে হচ্ছে আমরা যে কি করব, সামনে যে হচ্ছে যে প্লাটিহেলমিনথেস পর্ব পড়বো, ঠিক আছে। প্লাটিহেলমিনথেস পর্বটা পড়বো। আচ্ছা ওকে এ ক্লিয়ার করে নিলাম। এখন দেখো এই প্লাটিহেলমিনথেস পর্ব যে পড়বো, এই প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্যগুলো জানো? এই প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্যগুলো কি করব জানো? প্লাটিহেলমিনথেস পর্বের সকল, আরে কই দেই, আচ্ছা ওকে ওয়েট। আচ্ছা এই প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্যগুলো, প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্য জাস্ট এইটা দিয়ে মনে রাখবো। দেখো খেয়াল করো, প্লাটি হয়কার ল, হেল মিনথেস, ময়রসি দন্তান্ন, মিন থয়কার দন্তস্বা, থেস। এই প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্য, হ্যাঁ প্লাটিহেলমিনথেস এই শব্দটাকে যদি আগে ভাঙায়, প্লাটিহেলমিনথেস, এই প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্য জাস্ট প্লাটিহেলমিনথেস এই নামটা দিয়েই মনে রাখবো। প্লাটিহেলমিনথেস পর্বের সকল বৈশিষ্ট্য জাস্ট ওর নামটা দিয়েই হচ্ছে আমরা মনে রাখবো। খেয়াল করো, দেখো প্লাটিহেলমিনথেস শব্দটাকে যদি ভাঙাই তাহলে দুইটা ওয়ার্ড পাই। প্লাটিহেলমিনথেস শব্দটাকে যদি ভাঙাই তাহলে কয়টা ওয়ার্ড পাই? দুইটা। এই যে দেখো প্লাটিস, দেখো প্লাটিস, এই প্লাটিস বলতে প্লাটিস আরেকটা ওয়ার্ড পাই হচ্ছে হেলমিন্থ। কি পাই? হেলমিন্থ। এখন মনে রাখবা প্লাটিস, প্লেটিস, প্লেট, প্লেট কেমন হয়? চ্যাপ্টা। প্লেট কেমন হয়? চ্যাপ্টা। তাহলে এটা হবে চ্যাপ্টা। আর এই হেলমিন্থ কথাটা আসছে ওর্ম থেকে, WORMTH, ওই ওর্ম মানে বোঝায় হচ্ছে কৃমি, অর্থাৎ এই প্লাটিহেলমিনথেস দিয়ে বোঝায় হচ্ছে চ্যাপ্টা কৃমি, যেটা আমাদের সকলের দেহে বসবাস করে, তাই না? প্লাটিহেলমিনথেস কি করে? আমাদের সকলের দেহে বসবাস করতেছে, তাই না? জানো আমাদের মস্তিষ্কের যে খাবার, ঠিক আছে, আমাদের মস্তিষ্কের যে খাবার, এই মস্তিষ্কের খাবার কিন্তু প্লাটিহেলমিনথেস বা আমাদের নেমাটোরা এই সকল কৃমিগুলো খেয়ে ফেলে, বুঝছো? তো অবশ্যই আমাদের নিয়মিত মানে 3 মাস পর পর 6 মাস পর পর কি কৃমির ওষুধ খাওয়া উচিত। যারা মনে করো যে আসলে এত পড়াশোনা করি কিন্তু পড়াশোনা মনে থাকতেছে না,
তারা এখন মনে ভাবতেছে আল্লাহ আমার মনে হয় পেটের মধ্যে কৃমি হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। সো কৃমি হতেই পারে, সো ওষুধ খেয়ে নিবা, ঠিক আছে। এখন প্লাটিহেলমিনথিসের সকল বৈশিষ্ট্য কিন্তু প্লাটিহেলমিনথিস দিয়ে মনে রাখবো। দেখো এই যে প্লা দিয়ে মনে রাখবো প্যারেনকাইমা, কি মনে রাখবো বলো? প্লা দিয়ে মনে রাখবো প্যারেনকাইমা, প্যারেনকাইমা বা হচ্ছে পরজীবী। এটা দিয়ে কি মনে রাখবো? প্যারেনকাইমা বা পরজীবী, ঠিক আছে, প্যারেনকাইমা বা পরজীবী মনে রাখবো, ঠিক আছে, ওকে। আর টি দিয়ে মনে রাখবো টিপ্লোব্লাস্টিক বা ট্রিপ্টোব্লাস্টিক, হ্যাঁ, টিপ্টো বা টিপ্লোব্লাস্টিক, সবগুলো ব্যাখ্যা করব অবশ্যই, শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। হ দিয়ে মনে রাখবো হুক বা চোষক, হুক বা চোষক, সবগুলো কিন্তু বইয়ে আছে। ল দিয়ে মনে রাখবো কি বলো? ল দিয়ে মনে রাখবো হচ্ছে লার্ভা দশা, ল দিয়ে মনে রাখবো লার্ভা দশা। মিতে মনে রাখবো হচ্ছে মেসেনকাইম, কি মনে রাখবো? মেসেনকাইম, ঠিক আছে, মেসেনকাইম। আচ্ছা, নতে মনে রাখবো এরা নরম হয়। কেমন হয় ভাই? এরা নরম এবং এদের নিষেকটা অবশ্যই অভ্যন্তরীণ, সবগুলো বুঝাবো, আগে লিখে নেই। নিষেক অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, ওকে। থেস দিয়ে মনে রাখবো শিখাকোষ, শিখাকোষ। আর হচ্ছে শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত, 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 ওকে। খেয়াল করো, বুঝাই। দেখো এই প্লাটিহেলমিনথিসের কোষগুলোর ফাঁকে ফাঁকে, প্লাটিহেলমিনথিসের কোষগুলোর ফাঁকে ফাঁকে কি থাকে দেখো? প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু থাকে। একটা বৈশিষ্ট্য পড়ে ফেললাম, প্লাটিহেলমিনথিসের ফাঁকে ফাঁকে, প্লাটিহেলমিনথিসের কোষগুলোর ফাঁকে ফাঁকে কি থাকে? প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। কোথায় দেখতে চাও? দেখো এখানে যদি আমি একটু চেঞ্জ করে দেই স্লাইডটা, দেখো এখানে সুন্দর করে সবগুলো লেখা আছে, ঠিক আছে, সবগুলো লেখা আছে, আমি দেখাবো, ঠিক আছে, ওকে। সো প্যারেনকাইমা কোষগুলোর ফাঁকে ফাঁকে, মানে এই কি বলতেছি, প্লাটিহেলমিনথিস কোষগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। এক নম্বর বৈশিষ্ট্য শেষ। টিপ্টোব্লাস্টিক, মানে টিপ্টো বা টিপ্লো বলতে বোঝায় তিন, ব্লাস্টিক কথাটা আসছে কোথা থেকে? ব্লাস্ট থেকে, অর্থাৎ এরা ত্রিস্তরী প্রাণী। যদি কোশ্চেন হয় প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা, অবশ্যই প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের পর থেকে যত পর্ব আছে সব পর্ব কিন্তু ত্রিস্তরী প্রাণী, কিন্তু প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা? প্রথম ত্রিস্তরী প্রাণী হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস পর্ব, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা, তারপরে দেখো হুক বা চোষক। এই হুক বা চোষক কি কাজে লাগে জানো? এই হুক বা চোষক কি কাজে লাগে? এই হুক বা চোষক কি কাজে লাগে? কেউ বলতে পারবা যে হুক বা চোষক কি কাজে লাগে? দেখো এই আমাদের দেহের প্রাকৃতিক দুর্যোগ আছে, জানো? আমাদের দেহের প্রাকৃতিক দুর্যোগ কি কেউ জানো? কেউ বলতে পারবা যে মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগটা কি? মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগটা কি জানো? আমাদের মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগ কি কেউ জানো? যে মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগটা কি? মানুষের দেহের প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে কি জানো? ডায়রিয়া, ডায়রিয়া, ঠিক আছে। ডায়রিয়া যখন হয় তখন কি হয়? যে দেখো যে আমাদের কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের পরিমাণটা বেশি হয়ে যায়, অনেক বেশি পরিমাণ পানি বের হয়ে আসে, তাই না? কঠিনের তুলনায় তরল পদার্থ অনেক বেশি হয়। তো যখন ওই স্রোত আকারে পানি যখন বের হয়ে আসে তখন কৃমিগুলো ওই স্রোতের সাথে বের হতে নেয়। কিন্তু কৃমি তো পরজীবী, তোমার দেহে বসবাস করে, ওর তো নিজস্ব শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই, তোমার শ্বসনতন্ত্র সংবহনতন্ত্রের মাধ্যমে চলে, তোমার খেয়ে বাঁচে। এখন ও যদি বাইরে বের হয়ে যায় ও তো মারা যাবে, তাই না? তো ও তো চায় না তোমার দেহ থেকে বের হইতে, এই জন্য ওদের হুক বা চোষক থাকে। ওই হুক বা চোষক দিয়ে তোমার পেটের করে কামড় দিয়ে ধরে রাখে, বুঝছো? করে কামড় দিয়ে ধরে রাখে, যাতে কি হয় তোমার দেহ থেকে বের হয়ে না যায়, ওই স্রোতের পানে যাতে ভেসে না যায়, এই জন্য ওইভাবে কামড় দিয়ে ধরে রাখে। এই জন্য অনেক সময় কি ওই যখন পেট খারাপ করে, হ্যাঁ, ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি হয়, তখন কি পেটে ব্যথা করে বলো না? কামড়ায়, ঠিক আছে, কৃমি কামড়ায়, বুঝছো? ডায়রিয়া, ওকে, কৃমি কিন্তু কামড়ায়, বুঝছো? এই জন্য এই হুক বা চোষক দিয়ে এই প্রাণীর সাথে তোমার যে পোস্ট মানে হোস্ট ওই দেহের সাথে কি হয়? লেগে থাকে, ঠিক আছে, দেহের সাথে কি হয়? লেগে থাকে। আচ্ছা, লার্ভা দশা, এদের লার্ভা দশা, বাচ্চা অবস্থাকে বলা হয় লার্ভা দশা। ছোট অবস্থা বা বাচ্চা অবস্থাকে আমরা কি বলি? লার্ভা দশা। ছোট অবস্থা বা বাচ্চা অবস্থাকে কি বলি? লার্ভা দশা। তারপরে খেয়াল করো মেসেনকাইম তো বুঝাইছি নরম,
এই যে কখনো এই প্লাটিহেলমিনথেস পর্বগুলো কেমন হয় জানো, এই পর্বের প্রাণীগুলো খুব নরম হয়, সফট হয়। কেমন হয়? খুব নরম বা খুব সফট হয়, ঠিক আছে, খুব নরম হয়। তারপর নিষেক অভ্যন্তরীণ, অর্থাৎ তোমার পেটের মধ্যেই ও নিষেকটা ঘটায়, তোমার পেটের মধ্যে থেকেই, মানে নিষেকটা পেটের মধ্যে হচ্ছে অভ্যন্তরীণ, তোমার পেটের মধ্যে নিষেক ঘটায়, ওখানেই বংশবৃদ্ধিটা সে করে। অর্থাৎ নিষেকটা কোথায় হয়? নিষেক অভ্যন্তরীণ হয়। তারপর দেখো শিকাকোষ, এটা খুবই ইম্পর্টেন্ট। শিকাকোষকে আমরা বলতে পারি কি জানো? শিকাকোষকে আমরা বলি হচ্ছে ফ্লেম সেল। কি বলি বলো? ফ্লেম সেল ইংলিশে। এটা মেডিকেলেও কোশ্চেন আসছে যে এই যে শিখাকোষ বা ফ্লেম সেল, এদের এই যে প্লাটিহেলমিনথেস পর্ব, এই প্লাটিহেলমিনথেস পর্বের রেচনতন্ত্র, রেচন নালী ও শিখাকোষ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত। রেচনতন্ত্র কি? রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত। তারপরে দেখো এ যেহেতু হচ্ছে কি, এ যেহেতু পরজীবী, তাহলে ও পরজীবী তোমার দেহে বসবাস করে, তাহলে ওর নিজস্ব শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্র দরকার আছে? নাই, ও তোমার শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্র দিয়ে কাজ চালিয়ে নেয়, ঠিক আছে। অর্থাৎ ওর নিজস্ব কোনো শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নাই, অনুপস্থিত। তোমার শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্রের মাধ্যমে কিন্তু ও কাজটা চালায়, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা একটু কমেন্ট করো যে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করো। আচ্ছা, প্লাটিহেলমিনথেস পর্বের এই যে 4টা অংশ আছে, যে যকৃৎ কৃমি, প্লানোরিয়া, স্যালমন কৃমি, ফিতা কৃমি, ঠিক আছে। টি স্কয়ার এমসি দিয়ে মনে রাখা যায়, যে এমসি টি স্কয়ার, ওকে। আচ্ছা, রেচন নালী শিকাকোষ দিয়ে গঠিত, ঠিক আছে। শারমিন মিতু বলছে সুন্দর, ভেরি ওকে। আশা করি বুঝতে পারছেন, এখানে সবগুলো বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই যে বৈশিষ্ট্যগুলো লিখছি, রেচনতন্ত্র, এখন এইগুলো মুছে দিব, হ্যাঁ, এইগুলো মুছে দিয়ে আমি দেখাই যে আমি যা পড়াইছি সবগুলো দেখো, খেয়াল করে এখানে আছে, সুন্দর মতো আছে। এই যে রেচনতন্ত্র শিকাকোষ দিয়ে গঠিত, বাহ্যিক চোষক বা হুক থাকে, হ্যাঁ। তারপর দেহ নরম এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম, কাটলে দুই দিকে সমান হয়ে যায়। তারপরে হচ্ছে এদের হচ্ছে তো রেচনতন্ত্র শিকাকোষ সমৃদ্ধ, এই যে প্রোটোনেফ্রিডিয়া থাকে এদের, হ্যাঁ। দ্বিস্তরী প্রাণী হলে এরা অ্যাসিলোমেট। আচ্ছা, অ্যাসিলোমেট কারা কারা জানো? এই পি স্কয়ার সে স্কয়ার, পি স্কয়ার সে স্কয়ার অ্যাসিলোমেট, মানে পরিফেরা আর এই যে প্লাটিহেলমিনথেস, আর সি দিয়ে হচ্ছে নিডারিয়া, আরেকটা হচ্ছে যেটা মাইনার পর্ব, সেটাকে বলি টেনোফোরা, এরাও হচ্ছে কি এই যে অ্যাসিলোমেট মানে যাদের কি মানে নেই, সিলম মানে হচ্ছে ওই যে সিলম, যে মেসোডাম, ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত গহ্বরটা যদি একটা পর্দা থাকে, পেরিটোনিয়াম পর্দা, এই পর্দা দ্বারা আবৃত না থাকলে তখন সেটাকে বলি হচ্ছে অ্যাসিলোমেট, আবৃত থাকলে সেটাকে বলি ইউসিলোমেট, ইউ মানে ভালো বা প্রকৃত, আর আবৃত আছে কি নেই এটা যদি না বোঝা যায় তখন সেটাকে বলা হয় সুডোসিলোমেট, বুঝছো? ঠিক আছে, আশা করি হচ্ছে জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ ভাই, ওকে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি কারোর কোনো ধরনের কোনো সমস্যা নাই এখানে, ওকে। সো ওকে, তো এদের জীবনচক্র, ওই যেটা বলছিলাম যে লার্ভা দশা যেটা বলতেছিলাম, তাই না? লার্ভা দশার কথা তোমাদেরকে আমরা বলছিলাম যে দেখো রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, এই র জিনিসটা আছে, রেডিয়া, সার্কারিয়া, এই সার্কাস, রেডিয়া, সার্কারিয়া, এই সব সার্কারিয়া, সিস, রেডিয়া, এই সকল জিনিসপত্র থাকলে বুঝবা এই হচ্ছে প্লাটিহেলমিনথেস। কারণ ও তোমার পেটের মধ্যে ঢুকে কি করে? সার্কার করে দেয়, তাই না? যে খেয়ে সার্কার করে দেয়। সো সার্কারিয়া, সার্কাস, রেডিয়া, এই জিনিসগুলো এইভাবে মনে থাকবে। প্রধান বৈশিষ্ট্য, এরা ত্রিস্তরী, হ্যাঁ, অসম্পূর্ণ পুষ্টিতন্ত্র, শিকাকোষ থাকে, চ্যাপ্টা দেহ, হুক বা চোষক থাকে, এগুলো কিন্তু প্রধান বৈশিষ্ট্য। এগুলো কিন্তু এই যে বায়োলজি বিচিত্রা বইয়ে সুন্দর করে জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। সুন্দর করে হচ্ছে কি করা আছে দেখো, বায়োলজি বিচিত্রা বইয়ে কিন্তু এই সকল বৈশিষ্ট্য, মানে আমি যে সকল বৈশিষ্ট্য তোমাকে পড়াইলাম, প্লাটিহেলমিনথেস পর্ব দিয়ে যে সকল বৈশিষ্ট্য মনে রাখা যায়, পাশাপাশি ওইটা তো পড়লে এনাফ, পাশাপাশি এটা পড়বা, এবং পাশাপাশি এই বইয়ে কিন্তু প্রধান বৈশিষ্ট্যগুলো এবার এরকম সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। সো এইগুলো কিন্তু তোমার অনেক বেশি পরিমাণ কাজে লাগবে, ঠিক আছে। প্লাটি, টি দিয়ে লিখছিলাম হচ্ছে টিপ্লোব্লাস্টিক বা টিপ্টোব্লাস্টিক, মানে ওরা যে ত্রিস্তরী এই জিনিসটা, ঠিক আছে, ত্রিস্তরী যে জিনিসটা সেটা হচ্ছে বুঝাতে আমরা ওইটা ব্যবহার করছিলাম, ঠিক আছে। ওকে, আশা করি হচ্ছে
আশা করি হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, তা চলো আমরা হচ্ছে সামনের দিকে যাব। হ্যাঁ, সামনের দিকে যাব আমরা। প্লাটিহেলমিনথেস পর্ব থেকে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে আমি, আচ্ছা তার আগে এখানে এই যে দেখো, এখানে আমাদের এই যে দেখো বইয়ে, বায়োলজি বিচিত্রা বইয়েও সুন্দর করে একটা ছন্দ দেওয়া আছে, তৃষা আর শিখা পারবে না এই সিন করতে। হ্যাঁ, ধরো একটা সিন, সেই সিনটা করতে তৃষা আর হচ্ছে শিখা পারবে না। সিলমবিহীন, কেন সিলমবিহীন সেটা আমি বুঝাইছি। অ্যাসিলোমেট মানে ওই যে পেরিটোনিয়াম পদ্মা থাকে না, ঠিক আছে, প্যারেনকাইমা বুঝাইছি, সবগুলো কিন্তু বুঝাইছি, ঠিক আছে। আশা করি সবাই সুন্দর মতো ব্যাপারগুলো সব বুঝতে পারছো। এখন আমি কি পড়াবো জানো? এখন এই সব থেকে কঠিন জিনিস, এই যে প্রাণীর উদাহরণ, এই উদাহরণগুলোও মনে রাখা যায়, উদাহরণগুলোও মনে রাখার উপায় আছে। খেয়াল করো উদাহরণগুলো কিভাবে মনে রাখা যায়। দেখো ফিতা কৃমি, এই যে দেখো ফিতা কৃমি, আর ফিতা টানো ফিতা, ঠিক আছে, টানো ফিতা, ফিতা টানা লাগে না। সো যদি টেনিয়া সোলিয়াম, হ্যাঁ টানাটানি কোথাও থাকে, টেনে সোলা, হ্যাঁ টেনে সোলা করো, টানাটানি থাকলে সেটা ফিতা কৃমি। হ্যাঁ, টানিয়া সোলিয়াম টানা থাকলে সেটা হবে কি? ফিতা কৃমি। ওকে, তারপরে দেখো যকৃৎ কৃমি, ফ্যাসিকোলা হেপাটিকা। যকৃৎ কৃমি কি রয়েছে দেখো, ফ্যাসিকোলা হেপাটিকা। ওকে, আচ্ছা তুমি কি আগে দেখো না স দিয়ে কি ফেস দিয়ে হচ্ছে, ফেস দিয়েছিল হচ্ছে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, ঠিক আছে। আচ্ছা যকৃৎ কৃমি ফাঁসাইয়ে হাঁপাইছে, ঠিক আছে। ধরো যকৃৎ কৃমি হয়েছে তোমার, তাহলে যকৃৎ কৃমি তোমাকে ফাঁসাই হাঁপাই দিছে, ফাঁসাই দিছে বা ফাঁসিয়ে দিয়েছে, হাই হাই ফাঁসিয়ে দিয়েছে যকৃৎ কৃমি। তার মানে এই ফাঁসা হাঁপা, হাঁপা ফাঁসা, বা এই আপা ফাঁসিয়ে দিয়েছে যকৃৎ কৃমি, যেটা দিয়ে মনে রাখো ফাঁসিয়ে দিয়েছে হাঁপা আপা, ঠিক আছে। এই যে আপা আমাদের ফাঁসিয়ে দিয়েছে, হেপা আপা, হেপা আপা ফাঁসিয়ে দিয়েছে যকৃতে, ঠিক আছে। হেপা আপা ফাঁসিয়ে দিয়েছে যকৃতে, ঠিক আছে। তাহলে যকৃৎ কৃমি হলে কি? ফ্যাসিকোলা হেপাটিকা, ঠিক আছে। রক্ত কৃমি, হ্যাঁ দেখো এই দেখো মা মা সি রক্ত, রক্ত মাসি, রক্ত মাসি, রক্ত মাসি মারার পর রক্ত বের হয় না, তো মনে রাখবা মাসি রক্ত, মাসি রক্ত। তাহলে মা সি মাসি রক্ত, বা সি মা রক্ত কৃমি, সীমা রক্ত কৃমি, সীমা রক্ত কৃমি, বা বলতে পারো সীমা রক্ত কৃমি, সীমা ও সীমা রক্ত কৃমি। তাহলে কিভাবে মনে রাখা যায়? যকৃত, এই যে ফেসে গেছো, ফেসে গেছো, ফাঁসা, ফাঁসা হাঁপা, এটাও দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, ফাঁসা হাঁপা যকৃৎ কৃমি, ফাঁসায় ফেসে হাঁপিয়ে দিল, আপা হাঁপিয়ে দিল ফাঁসায় যকৃৎ কৃমি দিয়ে। রক্ত মাসি রক্ত কৃমি, মাসি মাসি রক্ত কৃমি। গরুর ফিতা কৃমি, গরুকে ফিতা ধরে টানা লাগবে তাই না, তাহলে টানিয়া সাগিনা। হ্যাঁ, গরুকে টাইনে সাই নিয়ে টানিয়ে আনো ছাড়িও না। হ্যাঁ, গরুকে টেনে আনো ছাড়িও না, সাগিও না। তাহলে গরুকে টেনে আনো ছাগিও না, ছাড়িও না। টানিয়া সাগি না, টানিয়া সাগি না মানে হচ্ছে কি? গরুর ফিতা কৃমি টেনে সাগিও না, মানে টানিয়ে ছেড়ে দিও না, বুঝছো? টেনে ছেড়ে দিও না। হেপা আপা আছে, হাসিনা আপা হতে পারে। ও এটা দিয়ে মনে রাখা যেতে, এই যে হাসিনা আপা ফাঁসিয়ে দিল যকৃৎ, হাসিনা আপা ফাঁসিয়ে দিল আমার যকৃৎ, শেষ হয়ে গেল। হাসিনা আপা ফাঁসিয়ে আমার যকৃৎ শেষ করে দিল, শেষ। হ্যাঁ, তার মানে হাসিনা আপা ফাঁসিয়ে, হেপা আপা, হেপা আপা হাসিনা আপা ফাঁসিয়ে আমার যকৃতে শেষ করে দিল, যকৃতে কৃমি দিয়ে দিল। এইভাবে মনে রাখবে। হ্যাঁ, টেনিয়ানো ছাড়িও না, ঠিক আছে। এই যে টেনিয়ানো ছাড়িও না, এই যে গরুর ফিতা, রক্ত মাসি রক্ত, মাসি রক্ত, মনে থাকবে। হ্যাঁ, এইভাবে মনে রাখা যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে দেখো প্লানোরিয়া, প্লানোরিয়া, হ্যাঁ এই যে কি ডুগেসিয়া টিগ্রিনা, হ্যাঁ ডুটিক, ডুটি প্লানা, ডুটি প্লানা, ডুটি প্লানা, মনে রাখবো কি? ডুটি প্লানা, ঠিক আছে। তাহলে ওর বৈজ্ঞানিক নাম, ওর দ্বিপদ নাম কিভাবে মনে রাখবো? প্লানোরিয়া ডুটি প্লানা, ডুটি প্লানা। এই ডুটি যদি থাকে, প্রথমে ডু পরে টি, তারপরে ডুটি প্লানা, প্লানোরিয়া, ডুটি প্লানোরিয়া, ঠিক আছে। এইভাবে কিন্তু মনে রাখা যায়। তাহলে ডুটি প্লানোরিয়া, ফিতা টেইনে ষোলো, টেইনে ষোলো করে দিছো ফিতা। তারপর হচ্ছে কি? গরুর ফিতা টেইনে ছাড়িও না। এই রক্তের কৃমি মাসি রক্ত, হ্যাঁ এই যে হেপা আপা হাসিনা আপা ফাঁসিয়ে দিল যকৃৎ কৃমি দিয়ে, ঠিক আছে। যকৃতে কৃমি হয়ে গেছে হাসিনা আপা চলে যাওয়াতে, ঠিক আছে। ওকে, সিনা যকৃৎ কৃমি আছে ক্লোন, ক্লোন সিন, ক্লোন সিন,
চীনা যকৃৎ, এই যে যকৃৎ ছিল, এখন হাসিনা আপা চীনে যাওয়ার চিন্তা করতেছে, ক্লোনে যে সিন করার চিন্তা ভাবনা করতেছে। চীনা যকৃৎ, হাসিনা ক্লোন সিন করতে চাচ্ছে চীনাই, যে চীনাই ক্লোন সিন করতে চায় হাসিনা, ক্লোন সিন যকৃৎ কৃমি যেটা, ঠিক আছে, ক্লোন সিন করতে চাই চীনাই যকৃৎ কৃমি যেটা। এই যে শুধু যকৃৎ কৃমি হাসিনা আপা ফাঁসাই দিয়ে গেল, আর চীনাই যকৃৎ কৃমি ঢুকাতে চাই কে, ক্লোন সিন করতে চায় আবার হাসিনা আপা, ঠিক আছে, এইভাবে মনে রাখা যায়। হ্যাঁ, ফিতা ষোলো। আচ্ছা, কুকুরের ফিতা এটা লাগবে না, আর ব্যাঙের কৃমি এটাও এত বেশি লাগবে না। সো আশা করি এই প্লাটিহেল মেন্দিসের পর্বের এই উদাহরণগুলো আর ভাই মনে রাখার কষ্ট হবে না। প্লাটিহেল মেন্দিস সহ সকল যাদের উদাহরণ মনে রাখাচ্ছি, এই জিনিসগুলো কখনো ভুল হবে না, ঠিক আছে, কখনো ভুল হবে না। ওকে, চলো আমরা সামনে যাই। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাই। ও বাবা রে, এটা কি জিনিস দেখো, সামনে দেখো, এটা কি জিনিস, ওমা, এই চ্যাপ্টা ক্রিমের বৈজ্ঞানিক নাম কি? ওমা মামা মামা আল্লাহ। এই যে হাসিনা আপা ফাঁসিয়ে দিয়ে গেল যকৃতে কৃমি ঘটায়, হাসিনা আপা ফাঁসিয়ে দিয়ে যকৃতে কৃমি ঘটায় চলে গেছে। মনে করো আমি আমলিক করতো যারা, ধরো আমি আমলিক, হ্যাঁ, হাসিনা আপা ফাঁসাই দিছে আমার যকৃতে, এখন কৃমি হয়ে গেছে, আমি শেষ। তার মানে এই যে ডিইউ 2021 আগেই, ঢাকা ভার্সিটি 2021 আগেই একটা বলে দিয়েছিল যে হাসিনা আপা এরকম একটা ঘটনাই ঘটে যাবে, ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে ফ্যাসিকোলা হেপাটিকা। ওকে, তাহলে চ্যাপ্টা ক্রিমের বৈজ্ঞানিক নাম মনে থাকবে কি? ফ্যাসিকোলা হেপাটিকা, ঠিক আছে। ওকে, মনে থাকবে আশা করি, ঠিক আছে। ওকে, তারপরে চলো আবার হলো মা, ও মা, এটা আবার কি জিনিস দেখো, এটা আবার কি জিনিস দেখো, শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য ঢাকা ভার্সিটি 19-20 আসছে। শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? এটা ঢাকা ভার্সিটি 19-20 আসছে। এটা কোনো ব্যাপার? এই সারা জীবন পড়ছো প্লাটিহেল মেন্থিস, শিখাকোষ বা ফ্লেম সেল। অ্যান্সার দাও। হ্যাঁ, এটাও কি ডি অ্যান্সার, তাই না? এটা কোনটা অ্যান্সার? আমি তো আগেই দিয়ে দিয়েছি অ্যান্সার। হ্যাঁ, কোনটা হবে অ্যান্সার বলো, এটা কোনটা হবে? শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য, এটা কোনটা হবে বলো? প্লাটিহেল মেন্থিস, ডি। ওকে, ভেরি গুড। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে নেমাটোডা। হ্যাঁ, আচ্ছা, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য বুঝাবো, অল ক্লিয়ার। ওকে, নেমাটোডা পর্বেরটা বুঝাবো এখন। দেখো, নেমাটোডা পর্ব, এই নেমাটোস মানে হচ্ছে বুঝায় কি জানো? নেমাটোস বলতে বুঝায় হচ্ছে, নেমাটোস বলতে বুঝায় সুতা বা গোল। নেমাটোস বলতে কি বুঝায়? সুতা বা গোল। হ্যাঁ, সুতা বা গোল। সো নেমাটোডা মানে সুতা কৃমি বা গোল কৃমি। নেমাটোডা মানে কি? সুতা কৃমি বা গোল কৃমি। নেমাটোডা মানে কি বোঝায়? সুতা কৃমি বা গোল কৃমি। এই যে সুতা কৃমি বা গোল কৃমি, এদের সকল বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো শুধুমাত্র দন্তান্ন দিয়ে। কি দিয়ে মনে রাখবো? দন্তান্ন দিয়ে। চলো, এই সুতা কৃমির এই সকল বৈশিষ্ট্যগুলো দন্তান্ন দিয়ে মনে রাখবো। কিভাবে? দেখো, খেয়াল করো, আমি বুঝাচ্ছি। দেখো, খেয়াল করো, যদি এই নেমাটোডা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো কি দিয়ে? দন্তান্ন দিয়ে। কিভাবে? এরা হবে নরম, এরা নরম। তারপরে এরা হবে কেমন? নলাকার। হ্যাঁ, তারপর হচ্ছে নলাকার। তারপরে এরা কেমন হবে? নমনীয়। কেমন হবে? নমনীয়। তাহলে এরা কেমন হবে? এরা নরম, এরা নলাকার, এরা নমনীয়। এই নমনীয়টাকে ইংলিশে আমরা একটা ওয়ার্ডে ডাকি। কি ওয়ার্ড বলতে পারবা? নমনীয়টাকে ইংলিশে আমরা কি বলতে পারি? এরা নরম, এরা নরম, এরা নলাকার, এরা হচ্ছে কি? রিয়াদুল হক রিয়াদ, স্যার মিস ইউ ফ্রম নরসিংদী, গুড। মুসাদুল জান্নাত তন্নি। হ্যাঁ, এরা নরম হয়, এরা নলাকার, এরা নমনীয়। এই নমনীয়টাকে আমরা ইংলিশে বলতে পারি ইলাস্টিক। কি বলতে পারি? ইলাস্টিক। তাহলে ইলাস্টিক, এরা যেহেতু ইলাস্টিক বা ইলাস্টিসিটি বলতে বোঝায় নরম, বা ইলাস্টিক বলতে নরম, নমনীয় বোঝায়। তো নমনীয়, এই নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন আছে। এই প্রোটিনটা কিভাবে মনে রাখবো? যেহেতু ইলাস্টিক মানে যেহেতু নরম বা নমনীয়, সো এই নমনীয় হওয়ার জন্য যেই প্রোটিনটা কাজ করে, সেই প্রোটিনটাকে বলা হয় ইলাস্টিন নামক প্রোটিন। কি নামক প্রোটিন? ইলাস্টিন। দন্তান্ন কিন্তু এর মধ্যে আছে, কিন্তু ওই যে ইলাস্টিক থেকে মনে রাখবো কি প্রোটিন থাকে? ইলাস্টিন নামক প্রোটিন থাকে। কি নামক প্রোটিন থাকে? ইলাস্টিন নামক প্রোটিন থাকে। তাহলে কি নামক প্রোটিন থাকে? ইলাস্টিন নামক প্রোটিন থাকে। তাহলে এরা নরম, নলাকার, নমনীয়, ইলাস্টিন। এবং নলাকার কোনো কিছু যদি রাখা হয় তাহলে নলের ভেতর নল হয়ে যায়, ঠিক আছে। যেমন, কেন এই জিনিসটাকে বলতেছি? দেখো, আমরা যখন হেডফোনগুলো রাখি, একটার সাথে একটা পেঁচিয়ে যায়, নলের ভেতর নল হয়ে যায়, একটার সাথে একটা পেঁচিয়ে ভেতরে হয়ে যায়। সো নলের ভেতর নল, এই জিনিসটাকে মনে রাখবো টিউব
টিউব উইদিন আ টিউব, এই বৈশিষ্ট্যটাও যদি চাই, টিউব উইদিন আ টিউব, এই বৈশিষ্ট্য কার? এই হচ্ছে আমাদের নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। তাহলে নরম, নলাকার, নমনীয়, ইলাস্টিন, নলের ভেতর নল, টিউব উইদিন আ টিউব এটাকে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এরা নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে, ইলাস্টিন থাকে, নমনীয়, ঠিক আছে। এই আরেকটা জিনিস দেখো, বৈশিষ্ট্যপূর্ণ অষ্ট, এই জিনিসটা একটু মনে রাখবো। কি বৈশিষ্ট্যপূর্ণ অষ্ট কি জানো? ওই যে প্লাটিহেলমিনথেস পর্বে দেখছিলাম, যখন ডায়রিয়া হয়, মানে আমাদের দেহের প্রাকৃতিক দুর্যোগ, পানি যখন বেশি হড়হড় করে বের হয়ে আসে, কঠিন পদার্থের পরিমাণ কম, তরল পদার্থের পরিমাণ বেশি, তখন কৃমিগুলো ওই স্রোতের পানি যখন বের হয়ে আসতে নেয়, তখন কি হয়, ওই যে তখন ওই যে প্লাটিহেলমিনথেস পর্বে কি হয়েছিল, ওরা হচ্ছে কি করছিল বলো, ওরা হুক বা চোষক দিয়ে কামড় দিয়ে ধরেছিল। এরা হচ্ছে এদের বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ এরকম ঠোঁট পাখির মতো কুক করে কামড় দিয়ে ধরে রাখে, বের হতে চায় না, সব বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে, ঠিক আছে। তাহলে বৈশিষ্ট্যপূর্ণ কি থাকে বলো? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে। তারপর একটা জিনিস দেখো, যৌন দ্বিরূপতা দেখা যায়, এখানেও দন্তান্ন কিন্তু আছে, যৌন দ্বিরূপতা দেখা যায়। কি দেখা যায় ভাই? যৌন দ্বিরূপতা। এখন এই যৌন দ্বিরূপতা জিনিসটা কি যদি আমি একটু বুঝাই, যৌন দ্বিরূপতা মানে মানে একই প্রজাতির সদস্যকে তুমি বাইরে থেকে দেখে যদি বুঝতে পারো এ পুরুষ নাকি স্ত্রী, তাহলে সেটা হবে কি? যৌন দ্বিরূপতা। তাহলে এখন বলো, মানুষ যৌন দ্বিরূপতা প্রাণী নাকি একরূপতা প্রাণী? বলো, বলতে থাকো, আমি তার মধ্যে আরো পড়াই। হ্যাঁ, তারপরে এরা সুডোসিলোমেট, এটা একটু মনে রাখবা, সুডোসিলোমেট। শুধুমাত্র সুডোসিলোমেট হচ্ছে আমাদের মেইন পর্বের মধ্যে, মেজর পর্বের মধ্যে শুধুমাত্র সুডোসিলোমেট থাকে এই নেমাটোডা। এই নেমাটোডা ছাড়াও আরো যদি সুডোসিলোমেট কারা পড়তে চাও, সেটা আমরা এনআর কে দিয়ে মনে রাখি। এই নেমাটোডা আর দিয়ে বোঝায় হচ্ছে রোটিফেরা, আর দিয়ে কি বোঝায়? রোটিফেরা। আর হচ্ছে কে দিয়ে বোঝায় হচ্ছে কাইনোরাহেনসিয়া। এইগুলো পরের ক্লাসে আমি পড়াবো অবশ্যই, ঠিক আছে। ওকে ওকে, সো এরা নরম, নলাকার, নমনীয়, ইলাস্টিন, নলের ভেতর নল, এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। মানুষ কি যৌন দ্বিরূপতা প্রাণী নাকি একরূপতা প্রাণী? হ্যাঁ বুঝেছি। ওকে, মানুষ যৌন দ্বিরূপতা প্রাণী নাকি একরূপতা? অবশ্যই মানুষ যৌন দ্বিরূপতা প্রাণী, কারণ মানুষকে বাইরে থেকে দেখা যায়, দেখে বোঝা যায় এ পুরুষ নাকি স্ত্রী, তাই না? তাহলে অবশ্যই মানুষ হচ্ছে কি? যৌন দ্বিরূপতা প্রাণী। কিন্তু যদি এমন হয়ে যায় শরীফ থেকে শরীফা, সেই ক্ষেত্রে বোঝাটা হয়ে যাবে কঠিন, তাই না? সেই ক্ষেত্রে সে হচ্ছে একরূপতা নাকি দ্বিরূপতা, এটা একটু কঠিন হতে পারে। আদারওয়াইজ কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে, তাই না? আদারওয়াইজ কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে। ওকে, সো আমরা বুঝছি যে যৌন দ্বিরূপতা কি, একরূপতা কি। ওকে, সো এইগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য, নরম, নলাকার, নমনীয়, ইলাস্টিক, নলের ভিতর নল, যৌন দ্বিরূপতা। হ্যাঁ, এইগুলা। আবার আরো একটা কথা চিন্তা করে, এরা কিন্তু পরজীবী, আরো কিছু বৈশিষ্ট্য বলা যায়। এর যেহেতু অন্যের দেহে বসবাস করে, তাহলে এ পরজীবী। আবার কি, তাহলে এরও কিন্তু শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। এরও কি? শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র কি হবে বলো? এরও শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত হবে। এরও কি হবে বলো? এরও শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত হবে। আশা করি সবই বুঝছো এই পর্বের, ঠিক আছে। ওকে, চলো এখন হচ্ছে এই সকল বৈশিষ্ট্যগুলো মুছে দিব, দিয়ে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাব। ওকে, সামনের দিকে। ওকে, দেখো খেয়াল করো, এই সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। এই যে মনে রাখো, চোখ কৃমি, চোখে যদি কৃমি হয় তাহলে তুমি লো লো দেখবা, হালকা হালকা লো, ঝাপসা ঝাপসা দেখবা। তাহলে চোখ কৃমির বৈজ্ঞানিক নাম মনে রাখবা লো লো, লোয়া লোয়া, লোয়া লোয়া। তাহলে চোখ কৃমি, লোয়া লোয়া। ওকে, এটা মনে রাখলাম। আচ্ছা, তারপর দেখো চাবুক কৃমি। হ্যাঁ, কি পাগল নাকি, এত ফোন দেয়। আচ্ছা, চাবুক কৃমি হচ্ছে কি? টেনে ছোড়ো। হ্যাঁ, চাবুক কিরকম টেনে ছুটে না, চাবুক খসং খসং করে চাবুক মারবা না, তার মানে এই যে টেনে ছোড়ো। হ্যাঁ, ট্রাই স্পাই, ট্রাই স্পাই, ট্রাই স্পাই, ট্রাই স্পাই, এই ট্রাই এই টেনে স্পাই, টেনে স্পাই, তার মানে চাবুক কৃমি হচ্ছে ট্রাই স্পাই, ট্রাই স্পাই, ট্রাই স্পাই। তাহলে চাবুক কৃমির বৈজ্ঞানিক নাম মনে রাখবে কি? ট্রাই, টেনে স্পাই, টেনে ছুড়লাম, টেনে ছুড়লাম বা ট্রাই স্পাই, এভাবে মনে রাখতে পারবো চাবুক কৃমি। চোখ কৃমি ল ল মনে রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ফাইলোরিয়া কৃমি। ফাইলোরিয়া হচ্ছে উসেরিয়া ব্যাংক্রফটি। হ্যাঁ হ্যাঁ, ফাইলের ফাইল কোথায় থাকে বেশি? ব্যাংকে, ঠিক আছে। তাহলে ব্যাংকে উসেরিয়া ব্যাংকে ফাইল থাকে। ফাইল কৃমি কোথায়? উসেরিয়া ব্যাংক, উসেরিয়া ব্যাংক ফাইল, উসেরিয়া ব্যাংক ফাইল। তাহলে উসেরিয়া ব্যাংক্রফটি হচ্ছে কি? ফাইলোরিয়া কৃমি। উসেরিয়া ব্যাংক্রফটি কি হবে? ফাইলোরিয়া কৃমি, ঠিক আছে। তাহলে উসেরিয়া ব্যাংকে কি থাকবে? ফাইল। তাহলে ফাইলোরিয়া কৃমি কি হবে? উসেরিয়া ব্যাংক্রফটি। আচ্ছা, তারপরে কি বললাম? আরে চেঞ্জ করে ফেললাম। আচ্ছা দাঁড়াও,
ওকে ওকে ঠিক আছে। আচ্ছা চোখ কৃমি, চোখে কৃমি হলে লো লো দেখবা, হালকা হালকা দেখবা, ঠিক আছে। তারপর হচ্ছে চাবুক কৃমি মানে ট্রাই স্পাই, টেনে ছুটবা ট্রাই স্পাই, ঠিক আছে। গোল কৃমি হচ্ছে অ্যাসকেরিক লাম্ব্রিকোটস, হ্যাঁ আসকার লাম্প, হ্যাঁ হ্যাঁ একেবারে অ্যাসকার ল্যাম্প করে দিছে, অ্যাসকার ল্যাম্প। গোল কৃমি তোমার জীবনটা হচ্ছে এসপার ওসপার করে দিছে, আসকার ল্যাম্প করে দিছে, আসকার ল্যাম্প। ওকে আজকের মতো ল্যাম্প করে দিছে, তুমি শেষ। ল্যাম্প আজকাল ল্যাম্প করে দিছে, মনে রাখবে আজকাল ল্যাম্প গোল কৃমি। আচ্ছা তারপরে হুক আনো, হ্যাঁ হুক কৃমি মনে রাখবো, হুক আনে দুই ভাই, হুক আনে দুও, হুক আনে ডিইউ, হ্যাঁ ঢাকা ভার্সিটি হুক আনে ঢাকা ভার্সিটি, ঠিক আছে। হুক আনে ঢাকা ভার্সিটি মনে রাখবা, হুক আনে ডিইউ, ঠিক আছে। তাহলে মনে রাখবে কি, হ্যাঁ হুক আনে ডিইউ, হুক কৃমি কি হুক আনে ডিইউ, ঠিক আছে ওকে। আচ্ছা এটা এত লাগবে না, মাইক্রোফাইলেরিয়া তো মাইক্রোফাইলেরিয়া সো হয়ে গেল। আর এখানে দেখো এই বায়োলজি বিচিত্রা বইতে সুন্দরভাবে প্রধান বৈশিষ্ট্য, দ্বিপাশীয় প্রতিসম নলাকার এই প্রধান বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। এদের সম্পূর্ণ থাকে হচ্ছে বৈশিষ্ট্য, তাহলে তো বুঝছো। এখন দেখো খেয়াল করো, এই কোশ্চেনটার অ্যান্সার দাও এখন। একটু আগেই পড়াইলাম, এই যে ঢাকা ভার্সিটি 22-23 আসছে, এই কোশ্চেনটার অ্যান্সার দাও এখন। ঢাকা ভার্সিটির 22-23 আসছে, এই কোশ্চেনটার অ্যান্সার দাও। ক্লাস কি শেষ করে দিব নাকি পড়ো? হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে, আরো একটা ছিল তো ভাবতেছি। আচ্ছা ওকে তাহলে এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দিলে হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। ওকে অনেকেই এই যে চোখে লো লো দেখবো, হ্যাঁ কম কম দেখবো, ঠিক আছে। অর্থাৎ তাহলে অ্যান্সার কি হবে বলো, কোন কৃমি চোখে আক্রান্ত করে, লোয়া লোয়া যেটা, ঠিক আছে। কোন কৃমি চোখে আক্রান্ত করে, তাহলে লোয়া লোয়া, ঠিক আছে। সো ক্লাস সবার কেমন লাগলো সবাই অবশ্যই জানাও, ঠিক আছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাও যে সবাই ঠিকঠাক মতো যতটুকু পড়াইছি ঠিকঠাক মতো বুঝছো কিনা। তোমাদেরকে প্রত্যেক দিন হচ্ছে মানে প্রত্যেক সপ্তাহে এইভাবে ইনশাল্লাহ ক্লাসগুলো দেওয়া হবে, ঠিক আছে। এবং এই আমাদের যে বইটা দেখতে পাচ্ছ বায়োলজি বিচিত্রা বই, এই বইটা থেকে সর্বোচ্চ কিন্তু সবসময় কমন পড়ে, ঠিক আছে। তো এই বইয়ের সকল বিষয়গুলো হচ্ছে কিন্তু আলোচনা করা হবে, ঠিক আছে। এবং এই বইয়ে কিন্তু কোশ্চেনগুলো সুন্দর করে দেওয়া আছে এবং এইগুলোর ব্যাখ্যা সহ সবকিছু কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে। সানজিদা হক লেখছে ক্লাস শেষ করলেন না স্যার, কেন ক্লাস শেষ করবো না কেন? অল ক্লিয়ার, হ্যাঁ আবার আসবো, আবার দেখা হবে, আবার ক্লাস নিব, ওকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা ক্লাসটা শেষ করে দেই। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।